আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের হাইড্রোলিক্স। ঠিক আছে, তোমরা যারা সিভিল পঞ্চম সেমিস্টার রয়েছো তাদের হাইড্রোলিক্স সাবজেক্টের পার্ট 2 নিয়ে। ঠিক আছে, অলরেডি আমরা পার্ট 1 গতকাল করে ফেলছি, সো আজকে হচ্ছে আমাদের পার্ট 2। সো প্রথমত আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমাকে টোটালি দেখা যাচ্ছে কিনা ভালোভাবে, ঠিক আছে, সব কিছু ভালোভাবে ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো, ওকে। এবং দেন কে কোন জায়গা থেকে আসো, ঠিক আছে, সেটাও আমাকে জানাও। কার কি অবস্থা সেটা আমাকে জানাও। আছে কথাগুলো টোটালি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে জানাও। মাহতাব আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, সব ক্লিয়ার, ওকে। সো সব যদি ক্লিয়ার থাকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেন কে কেমন আছো সেটা একটু আমাকে কনফার্ম করো। তো প্রথমত সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করো, ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করো। তোমাদের এই প্রথম অধ্যায়টা বা এই হাইড্রোলিক্স সাবজেক্টটা যে কতটা বেসিক পূর্ণ একটা সাবজেক্ট, ঠিক আছে, সেটা মূলত যারা পড়ায় তারাই ভালোভাবে জানে, ওকে। ওকে, সবাই শেয়ার করো, ঠিক আছে, যারা যারা উপস্থিত আছো, ঠিক আছে, তাদের সবাই শেয়ার করো। ওকে ওকে, আই রিয়েলি সরি, আই রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। কালকে ক্লাসটা কে কে করছো, কে কে করো নাই সেটা জানাও। তানভীর ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা তানভীর? আদির, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আদির ভাই কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আদি, তোমাদের কি অবস্থা, হ্যাঁ সেটা জানাও। কপি লিঙ্ক অ্যান্ড তো অলরেডি মাহতাব শেয়ার করে দিচ্ছে, ধন্যবাদ মাহতাব। দেন আরও গ্রুপগুলোতে একটু তোমাদের শেয়ার করে দিই। তোমাদের যে সিভিল পঞ্চম সেমিস্টার ফ্রি কোর্স, ঠিক আছে, সরি, সিভিল পঞ্চম সেমিস্টারদের সকল, ঠিক আছে, সকল পঞ্চম সেমিস্টারদের নিয়ে যে গ্রুপটা আছে সেটাতে যারা জয়েন আছে তাদের কাছে একটু দিয়ে দিই। কন্ট্রোল ভি, ওকে। হুম 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 fourth, okay, okay, fourth, সবগুলোতে শেয়ার করে দিই, হ্যাঁ। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, হ্যাঁ, খাতা কলম নিয়ে বসে পড়ো সবাই। অ্যান্ড কমেন্ট করো না কেন বেশি, তোমরা কমেন্ট করো, অনেক বেশি কমেন্ট করো, কমেন্ট করতে থাকো যে ভাই আমি এখান থেকে আসছি, ভাই ওখান থেকে ক্লাস করতেছি, ওকে। এই সব কিছু বিষয় আমাকে শেয়ার করো। যত বেশি তোমরা কমেন্ট করো তত বেশি তোমার মনে করো স্টুডেন্টদের সামনে এটা যাবে, তো মানিক বলছো করছি ভাইয়া, গুড। আর রংপুর রাইডার্স জিতলো, ঠিক আছে, আমিও রংপুর রাইডার্সের খেলা দেখলাম, প্লাস পাশাপাশি তোমাদের যে নোটটা আছে বা যেভাবে ক্লাস করাবো সেটাও করলাম, ঠিক আছে, পাশে ল্যাপটপ ছেড়ে ক্লাস অ্যান্ড দেন আমি এক হাতে তোমাদের নোট করতেছিলাম, ওকে। সিলেট পোল্ট্রি ইনস্টিটিউট, মুস্তাক, গুড।
ওকে, বাকিরা ওকে। সো আর কোথায় শেয়ার করব? ঠিক আছে, আর তো শেয়ার করার কোথাও নাই। সো মোটামুটি অনেকগুলো গ্রুপ আছে তো স্যার, ওই গ্রুপের লিঙ্কটা একটু দিবেন যেটাতে সবাই অ্যাড আছে। নিলয়, বড়ুয়া, অনিক, ওই গ্রুপের লিঙ্কটা আমি তাহলে তোমার ক্লাস শেষে তুমি আমার পেজে নক দিও, অথবা তুমি আমাকে পার্সোনাল আইডিতে নক দিও। ঠিক আছে, যে কোনো একটা করিও। ঠিক আছে, হয় পেজে অথবা আমার পার্সোনাল আইডিতে নক দিও। ওকে, সো যেটা বললাম, ঠিক আছে, সবাই কমেন্ট করো, যত পারো বেশি কমেন্ট করো। হ্যাঁ, ওকে। সো আজকের ফ্রি ক্লাসে আলোচ্য টপিকগুলো কি কি আসবে সেগুলো একটু এখানে লিখে ফেলি। আর একটা বিষয় হয়তো বা তোমাদের বলেছিলাম আমি, যে তোমাদের স্টুডেন্ট সংখ্যা যখন কম হয়, ওকে, উপস্থিতি যখন কম হয়, তখন কিন্তু তার মানে ক্লাস করানোর যে মানসিকতাটা, ঠিক আছে, টিচারের যে ক্লাস করানোর মানসিকতা, সেটাই কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। ঠিক আছে, টিচার তখন চায় কি যে যত কম সম্ভব সময়ের মাঝে ক্লাস শেষ করতে। ঠিক আছে, বাট যখন তোমাদের উপস্থিতি বেশি থাকে, তখন যদি তোমার 1 ঘন্টার ক্লাস হয় বা 2 ঘন্টার ক্লাস হয়, তখন টিচার কিন্তু সেই ক্লাসটাকে টেনে 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক আছে, পার করে নিয়ে যেতে পারে। এটার জন্য জাস্ট দরকার হয় কি, যে স্টুডেন্টরা ভালোভাবে প্রতিটা কথার রিপ্লাই করবে, যারা যারা জয়েন আসো প্রত্যেককে কি করবে, রেসপন্স করবে। ঠিক আছে, এই যে আমি ক্লাসটা করাচ্ছি এখন, আমি যদি মনে করি প্রত্যেকটা টপিক করানোর পর যদি বলি যে এটা সবার ক্লিয়ার কিনা, তোমরা যদি সবাই না বলো, ঠিক আছে, যে ভাইয়া ক্লিয়ার হয়েছে নাকি হয় না, এগুলো যদি না বলো, না শেয়ার করো, তাহলে কিন্তু আমার সাথে তোমার ইন্টারেক্টিভ হচ্ছে না। আর আমার সাথে যখন তোমার ইন্টারেক্টিভ হবে না, তখন কিন্তু ভাই আমারও মন মানসিকতা ডাউন হয়ে যাবে, তুইও আন্ডা পাবি। ঠিক আছে, আন্ডা যেটা বললাম। হ্যাঁ, বেসিক টেসিক তো কিছু পাবি না ভালোভাবে, আন্ডা পাবি। ওকে, আব্দুল আলিম, সিরাজগঞ্জ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, এই কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মনে হয় আজকে একজনকে দেখলাম। ঠিক আছে, নিলয়, বড়ুয়া, অনিক। কিরে, কই ছিলা তুমি এতদিন লোকায়? নাওগাঁও, ওকে, পলিটেকনিক ইনস্টিটিউট। ঠিক আছে, তোমরা ইউটিউব প্লাস ফেসবুকে যেই মূলত এই লাইভটা দেখবা, তোমাদের পলিটেকনিকের নামটা একটু কমেন্ট করে দিবা। ঠিক আছে, দেখি কে কোথা থেকে আসো। ওকে, আলোচ্য বিষয়গুলো হচ্ছে তোমাদের প্রথমত আজকে আমরা প্রমাণ করব যে কি রে ওটা, এইচ ইকুয়াল 4t cos আলফা বাই ওমেগা ডি এর প্রমাণ করব আমরা প্রথমত। ওকে, গতকাল কিন্তু আমরা এটা ছাড়ছিলাম। দেন এরপর আসলো আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চাপ ও চাপের তীব্রতা কি, এটা দেখবো। ঠিক আছে, সাথে সাথে আমরা মোট চাপ, ঠিক আছে, মোট চাপ কি এটাও দেখবো। অ্যান্ড কিছু নোট এখানে থাকবে। ঠিক আছে, কিছু নোট থাকবে, তো ওটা এমনি লিখে নিব। ঠিক আছে, আর যদি নোটটা লিখতে ভুলেছে সেটা আমাকে জানাই দিও। হ্যাঁ, দেন এরপর আসলো আমাদের চাপ, ঠিক আছে, বা চাপের তীব্রতা। ঠিক আছে, চাপের তীব্রতা পি ইকুয়াল ওমেগা এইচ এর প্রমাণ। ঠিক আছে, যদিও কি এই প্রমাণটা মূলত আসে না বললেই চলে। ঠিক আছে, তাও এমনি একটু দেখে নেবো যে পি ইকুয়াল ওমেগা এইচ আসলো কিভাবে। ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। ওকে, সো এটার জন্যই আমরা এটা নিলাম। দেন এরপর আসলো 4 নম্বর টপিক হচ্ছে তোমাদের যে 4 নম্বর টপিক কি, হাইড্রোলিক র্যাম ও প্লাঞ্জার এর সূত্র। আচ্ছা, এটা আমরা এখানে করবো না, তো আমরা হাইড্রোলিক র্যাম প্লাঞ্জার ওটা মূলত সূত্র যখন করবো তখন হালকাভাবে তোমাদের বোঝাই দিব যে হাইড্রোলিক প্রেসটা আসলে কি। ঠিক আছে, সেখানে আমি বোঝাই দিব। দেন এরপর আমরা সরাসরি চলে যাব ম্যাথ পার্ট। ঠিক আছে, এবং এর মাধ্যমেই তোমাদের কোনটা অধ্যায়ে, প্রথম অধ্যায় 1 শেষ হয়ে যাবে। ঠিক আছে, চাপ ও চাপের তীব্রতা, তাই না, সরি, প্রবাহী ও প্রবাহী চাপ অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা তাহলে প্রথমেই প্রমাণটা দিয়ে শুরু করব। ওকে, সো সবাই একদম মনোযোগ দিয়ে দেখো। সো ভাইয়া আমিও আছি। তুমি কোন পলিটেকনিক থেকে আসো শাকিল? তুমি কি কক্সবাজার থেকে না কোন পলিটেকনিক থেকে আসো সেটা একটু আমাকে জানাও। সো আমরা প্রথমত প্রমাণটা করি। H ইকুয়াল 4t cos আলফা ওমেগা ডি এর প্রমাণ।
আচ্ছা, এবার বিপিএল লাইভ কোথায় হবে? ঠিক আছে, বিপিএল লাইভ কোথায় হবে সেটা একটু আমাকে বলো তো একজন। ইচ্ছা আছে যে একটু যাই স্টেডিয়ামে যাব, সরাসরি একটু খেলা দেখবো, ইচ্ছা আছে। ঠিক আছে, আর তোমরা যদি মনে করো কেউ আমাকে ট্যুর দিতে চাও, ঠিক আছে, আমাকে ফ্রিতে যদি নিয়ে যাও, হ্যাঁ, তাহলে তো মাশাআল্লাহ আরো ভালো। ওকে, সো প্রমাণ কি আমার এইচ ইকুয়াল 4t cos আলফা বাই ওমেগা ডি এর প্রমাণটা। সো এটার জন্য আমরা কি করছিলাম, তোমার পৃষ্ঠটানের প্রমাণ পড়ছিলাম, কিন্তু আমরা ফিজিক্স 1-এ ঠিক ওই সেম চিত্রটা এখানে আমরা আর্ট করবো, দেন এরপরে খুব শর্টকাটে আমরা এই প্রমাণটা করবো। ঠিক আছে, খুব শর্টকাটে কিন্তু। সো আমরা কি করব, প্রথমত ওই চিত্রটা অঙ্কন করি। যেমন মনে করো এখানে পানি আছে, ঠিক আছে, এগুলো কি পানি, পানি। এখানে আমরা কি করলাম, একটা টিউব, এখানে একটা গোলাকার সরু ছিদ্রযুক্ত বা খুব অল্প ব্যাস বিশিষ্ট একটা কি করলাম আমরা টিউব এখানে প্রবেশ করালাম। এখানে কিন্তু কি অল্প ব্যাস বিশিষ্ট, তার মানে খুবই ক্ষুদ্র ব্যাস বিশিষ্ট, বাট এখানে আমরা কি দিছি, মোটা দিছি। এটা কেন? এটা কারণ হচ্ছে যে আমরা দেখাইতে যাচ্ছি বা ভালোভাবে বোঝার জন্য আমরা এই চিত্রটাকে একটু বড় করলাম আর কি বলা যায়। ঠিক আছে, রায়হান ভাইয়া আমি ফ্রিতে নিয়ে যাব। ভাইয়া ফ্রিতে নিয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তুমি আমার সাথে তাহলে যোগাযোগ করিও। হ্যাঁ, আমি যাই তোমাদের সাথে তাহলে যে একটু ঘুরে আসি। ওকে, দেন এরপর আসলো আমরা এইভাবে, তার মানে পানিতে যখন আমরা জানি কিন্তু কি পৃষ্ঠটানের ক্ষেত্রে আমরা পড়ছি বা কৈশিকতার ক্ষেত্রে পড়ছি, যখন পানিতে কোনো একটা টিউবকে এভাবে প্রবেশ করানো হয় তখন কিন্তু পানি এর ভিতর দিয়ে উপরে ওঠে। ঠিক আছে, এর ভিতর দিয়ে কি হয়, পানিটা উপরে ওঠে। উপরে ওঠার পর এখানে যদি আমরা বলি যে পৃষ্ঠ টান বলটা আসলে কাজ করে কোন দিকে, তো পৃষ্ঠ টান বলটা কাজ করে এই যে স্পর্শ রেখা আছে না কাজ, এবং এই যে পানির তলটা আছে স্পর্শ বরাবর, ঠিক এই বরাবর আমার কি করে পৃষ্ঠটান টিটা কাজ করে। ঠিক আছে, পৃষ্ঠটানকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা। ওকে, পৃষ্ঠটান টি কাজ করে কোথায়, এই বরাবর। ওকে, যেন এখানে আমাদের যে কোণটা উৎপন্ন হয়, ঠিক আছে, কাজ এবং পানির মাঝে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে আমাদের কি আলফা, এবং এই আলফাটা মানে কি, এটা হচ্ছে স্পর্শ কোণ, এটা হচ্ছে স্পর্শ কোণ। ওকে ওকে, সো এটাই। দেন এরপরে আমরা জানি কি যে কোনো বল, ঠিক আছে, কোনো একটা বল বা কোনো একটা ভেক্টর রাশি যদি কখনো তির্যকভাবে থাকে সেটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা আনুভূমিক, একটা হচ্ছে তির্যক, তাই না? এটা কিন্তু আমার টোটালি ফিজিক্স ওয়ানের বিষয়টা চলে আসতেছে। সো ওই ফিজিক্স ওয়ানের বিষয়টাই আমি আমাদের এখানে, সো এখানে একটা বল যায় কি আমাদের আনুভূমিকভাবে, একটা বল কাজ করে উলম্বিকভাবে। তাহলে এখানে কাজ করতেছে, আচ্ছা তার আগে আমরা কোনটা নিই, এখানে যদি আলফা হয় এইখানে কোন, এই কোনটা, তাহলে এখানকার আলফা মানে কি এখানে আলফা, যেহেতু পরস্পর কি এরা বিপ্রতীপ কোণ, তাহলে এখানে যদি আলফা হয় তাহলে এখানে কি হবে, যে উপাংশটা সেটা হবে টি কস থিটা। জানি কি আমরা যে যার সাথে কোণ থাকে সেটা হয় কস থিটা, এবং যার সাথে কোণ থাকে না সেটা হয় আমার সাইন থিটা। এখন থিটা হবে না আলফা হবে, ভাই আলফা হবে, কেননা এখানে আলফা কোণটা আছে। ওকে, ঠিক সেম ভাবে আমরা যদি এর বিপরীতে দেখি, এখানে কিন্তু ঠিক সেম টি কাজ করতেছে, এদিক দিয়ে কাজ করবে কি টি সাইন আলফা, সাইন আলফা, এন্ড এদিকে কাজ করবে কি টি কজ আলফা। ওকে, দেন এখানে কোনটা হবে আলফা, এন্ড এই কোনটা এখানে যাবে, তার মানে উভয় পাশে আমার সেম হচ্ছে। ওকে, তোমরা চাইলে একদম দুই পাশে অঙ্কন করে দিতে পারো, এন্ড চাইলে তোমরা এইগুলোর একটারও দরকার নেই। ঠিক আছে, জাস্ট এই উপরেরটাই দিলেই এনাফ হয়ে যাবে। ওকে, এতটুকু দিলেই এনাফ হয়ে যাবে। সো তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র। এখন চিত্রে আসলে কোনটা কি ব্যাপার সেটা একটু আমরা লিখে ফেলি। ঠিক আছে, চিত্রে এখানে আমাদের এই টি যেটা আছে, টি হচ্ছে ভাই তোমার পৃষ্ঠটান, পৃষ্ঠটান, এটা কিন্তু আমরা প্রমাণটা পড়তেছি। ওকে, পৃষ্ঠটান টি হচ্ছে আমাদের এখানে পৃষ্ঠটান। এরপরে এখানে তোমাদের আলফাটা আছে, আলফাটা হচ্ছে ভাই স্পর্শ কোণ, ওকে, আলফাটা হচ্ছে তোমাদের স্পর্শ কোণ। আর এরপর কি আছে তোমাদের এখানে, হ্যাঁ আরেকটা বিষয়, এখানে দেখো তো এই যে পানি তল আমাদের এখানে না, আমরা যখন এই যে কৈশিক নলটাকে যখন এখানে আমি পানির মাঝে প্রবেশ করেছি, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু পানি উপরে আসছে। দেখো এই নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত কি হচ্ছে, পানি উপরে উঠে আসছে। এখন এই যে উচ্চতাটা আছে ভাই, এই উচ্চতাটাকে আমার বলা হয় এইচ, এবং এটাকে বলা হয় আমার কৈশিকতা উচ্চতা বা ক্যাপিলারিটি প্রভাব, বা
এটাকে আমরা প্রকাশ করতে পারি এইচ দ্বারা। তাহলে এখানে এইচ মানে কি আমাদের ক্যাপিলারিটি উচ্চতা বা কৈশিকতার উচ্চতা, ঠিক আছে, কৈশিকতা উচ্চতা। একটু ভালোভাবে যদি নোট করে দেন তারপর যদি আবার দেখো একটু, তখন কিন্তু তোমার টোটালি একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে, ঠিক আছে, টোটালি তোমার এখানে বেসিক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভাই আমি তোমার ফেসবুক ফ্রেন্ড 2021 ব্যাচ আইইটি পলিটেকনিক্যাল শাকিল আহমেদ। তাহলে ভাইয়া আপনি আমারও সিনিয়র, ঠিক আছে, আমার এক ব্যাচ সিনিয়র। তো ধন্যবাদ ভাইয়া আমাদের বা আমাদের পাশে থাকার জন্য। ওকে, সো এই হচ্ছে কি আমাদের কৈশিকতা উচ্চতা। ওকে, তার মানে আমাদের পানি তল থেকে কতটা উপরে আমার পানিটা উঠছে, ঠিক আছে, এই উচ্চতাটা হচ্ছে কৈশিকতা উচ্চতা, যেটা আমি লিখে ফেলছি। আর কি কি আছে একটু দেখি। ওকে ওকে, দেন এরপর আমরা এই প্রমাণের দিকে লক্ষ্য করব। এখানে ওমেগা একটা কথা আছে, ডি একটা কথা আছে, ওমেগা ডি, এটাও কি, এগুলো আমরা এখানে লিখে ফেলবো, ওমেগা ডি। আচ্ছা, ওমেগা কি জানো আমরা জানি, পানির আপেক্ষিক ওজন, ঠিক আছে, পানির আপেক্ষিক ওজন। অ্যান্ড ডিটা কি, ডিটা হচ্ছে ভাই এই যে তোমার কৈশিক নলটা আছে, ঠিক আছে, এটা কিন্তু একটা নল, তার মানে কিরকম হবে, ঠিক এরকম একটা নল, যার ভিতরটা কি থাকবে, ফাঁপা থাকবে, এর ভিতর দিয়ে কি পানি ওঠানামা করতে পারবে, এতটুকুই। তাহলে এটার অবশ্যই একটা ব্যাস থাকবে, এই কৈশিক নল অবশ্যই একটা ব্যাস থাকবে, সেই ব্যাসটা হচ্ছে আমাদের কি এখানে। তাহলে আমরা লিখি কি, যে কৈশিক নলের ব্যাস, বা কোথাও কোথাও লেখা থাকতে পারে যে টিউবের ব্যাস। সো আমরা এখানে কৈশিক নলে ধরলাম, তো কৈশিক নলের ব্যাস। ওকে ওকে, সো এগুলো আমরা চিত্র থেকে লিখলাম। অ্যান্ড এরপর আমাদের কাজ হবে মেন। ওকে, সো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি ভালোভাবে, তো আমি এখানে নোট লিখছি, ঠিক আছে। এখন আমরা একটা বিষয় ফিজিক্স 1-এই পড়ে আসছি, ঠিক আছে, সেটা হচ্ছে কি, এইখানে যে পানিটা উঠছে, ঠিক আছে, এইখানে যে পানিটা উঠছে, আমরা এই পানির পরিমাণটা কিভাবে বের করতে পারি। আমরা কিন্তু জানি যে কোনো কিছু যদি পরিমাণ বা কোনো কিছু যদি ওজন বের করতে চাই, তখন কিন্তু একটা নোট তোমাদের রাখতে হবে, তোমরা নোট লিখে রাখতে পারো, হয়তোবা তোমাদের গত সেমিস্টারে দিয়েছি কিনা আমার সঠিক মনে নাই, তবে ষষ্ঠ সেমিস্টারে যারা ছিল তাদেরকে দিয়েছিলাম। নোটটা হচ্ছে কি, যে কোনো বস্তুর ওজন, ঠিক আছে, ওজন ইকুয়াল তোমাদের হচ্ছে যে বস্তুর আয়তন, বস্তুর আয়তনের সাথে জাস্ট তার একক ওজনটা গুণ দিলেই হয়ে গেল, আয়তনের সাথে তার একক ওজনটা গুণ দিলেই কিন্তু তার ওজন পাওয়া যায়। ওকে ওকে, সো তার আগে আমরা চিত্রটা আরেকবার এখানে গবেষণা করি। সেটা হচ্ছে কি, দেখো আমরা যদি এই পাশে আর এই পাশে লক্ষ্য করি, ঠিক আছে, তো দেখো এদিক দিয়ে একটা বল কাজ করতেছে, ঠিক আছে, এদিক দিয়ে একটা বল টানতেছে, সেটা হচ্ছে টি সাইন আলফা। দেন ঠিক সেম একটা বল এই দিক দিয়ে টানতেছে, দেখো এই দিক দিয়ে টানতেছে টি সাইন আলফা। সো আমরা জানি কি, পরস্পর বিপরীতমুখী যদি বলদ্বয় পরস্পর সমান হয়, দুইটা বল দুই দিকে কাজ করতেছে এবং এদের মান কি পরস্পর সমান, তাহলে দুইটা কি সমান, তার মানে কাটা যাবে না, হ্যাঁ কাটা যাবে, তার মানে এই বল দুইটা আর কাজ করতেছে না, তার মানে এরা পরস্পর কি হলো, কাটা গেল। সো যখন কাটা যাবে তখন কাজ করতেছে কে, এই যে ভাই টি কজ আলফা, ওকে, টি কজ আলফা এখানে আমার কাজ করতেছে। সো এই বিষয়টা তোমাদের বোঝাই দিলাম। তো এখন আমি এটা একটু মিশিয়ে দিব এগুলো, ঠিক আছে, এক পাশে জাস্ট রাখবো, এগুলো বাদগুলো মিশিয়ে দিব, তার মানে তোমাদের বোঝাইতে নয়তো অসুবিধা হয়ে যাবে, চিত্রটা একটু গ্যামজাম হয়ে যায়। ওকে, তো তাহলে আমি এই কাজটা করি, একটু তোমাদের বোঝানোর জন্য মিশিয়ে দিই। ওকে, তো তাহলে এখানে আমি কি করি, এটা মিশিয়ে দিই। এটাও কি হচ্ছে আমাদের কাটা যাচ্ছে এখানে। ওকে, তাহলে এখানে জাস্ট আমাদের একটা বলে এখন আছে, সেটা হচ্ছে কি আমাদের উপরের দিকে বলটা কাজ করতেছে, তার মানে এই যে বলটা, এই বলটা কি হচ্ছে দেখো তো, উপরের দিকে পানিটাকে টানতেছে, এখানে কি হচ্ছে পানিটাকে উপরের দিকে টানতেছে, এই কারণে, তার মানে এই বলের কারণেই কিন্তু এখানকার পানি এতটুকু পরিমাণ উপরে উঠছে। একটা বিষয় মাথায় ঢুকে না, এই বলের কারণেই কিন্তু কি আমার এখান থেকে এতটুকু পানি উপরে উঠছে, যেহেতু এই বলের কারণে এই পানিটা উপরে আসছে বা এতটুকু পানি উপরে আসছে, তার মানে আমরা বলতে পারি এই বল সমান এখানকার পানির ওজন। ঠিক আছে, যুক্তিটা কি, যেহেতু কি এই বলের কারণে বা টি সাইন আলফা বলের কারণে কি হচ্ছে আমাদের
এই পানিটা উপরে আসছে, এই কারণে এই যে বল বা এই যে টি কজ আলফা অ্যান্ড এখানকার যে পানির ওজন সেটা আমার সেম হবে। ওকে, তাহলে আমরা ওই বিষয়টা এখানে লিখতে পারি, যেহেতু ঊর্ধ্বমুখী বলের উপাংশের কারণেই পানি এইচ উচ্চতা পর্যন্ত উঠেছে, তাই এখানে আমরা লিখতে পারি যে ঊর্ধ্বমুখী বলের উপাংশ ইকুয়াল হচ্ছে কি আমাদের পানির ওজন কোন উচ্চতায়? এইচ উচ্চতার পানির ওজন। ওকে, এটা হচ্ছে মূল থিম। এখন এইখানেও একটু কাজ আছে অ্যান্ড এইখানেও একটু কাজ আছে। এখন কাজটা কি সেটা একটু আমাদের দেখতে হবে। ওকে, আমি কিন্তু একদম শর্টকাট করে ফেলাম এখানে। এখন আমাদের বাকি যে কাজগুলো করব সেগুলো আমরা সাইড নোটেই করব। ওকে, সাইড নোটেই করব, বাট তোমরা যদি বইয়ে দেখো তো সাইড নোটে এগুলো করা নাই, তো ওই কাজগুলো আগে করে দেন তারপরে এটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, বাট আমরা এটা আগে নিয়ে আসলাম। এখন দেখি কোনটার ক্ষেত্রে কি কি লাগতেছে ওইটা আমরা জাস্ট বসিয়ে দিব। ওকে, সো এখন এই যে তোমার টি কজ আলফাটা আছে ভাই, ঠিক আছে, টি কজ আলফা। সো এইটা দেখো কিন্তু তোমার আমার এটি কিন্তু কি যেহেতু একটা টিউব না, তার মানে আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম, ঠিক আছে, ওইটা তোমাদের একদম আমার জন্য ভালো হইতো, তোমার জন্য একটু ভালো হইতো। কোথায় রে, এইটাতে দেখে যাও বাস। আচ্ছা, মনে করো এই যে এইটা হচ্ছে কিন্তু টিউবটা বা কৈশিক নলটা। সো কৈশিক নলটা গোল, কিন্তু উপর থেকে দেখলে গোল। সো এই গোলের জাস্ট একটা বিন্দুতে আমার ঊর্ধ্বমুখী চাপ হচ্ছে বা ঊর্ধ্বমুখী বলের উপাংশ হচ্ছে টি কজ আলফা। কি বলছি? একটা অপাংশে। তার মানে তুমি যদি এটা যদি দেখো উপর থেকে দেখলে কিন্তু কি এরকম দেখা যাবে। এটাকে যদি উপর থেকে দেখো গোল দেখা যাচ্ছে না? এই যে গোল, যার একটা বিন্দুতে জাস্ট এই উপাংশ কত? একটা বিন্দুতে হচ্ছে টি কজ আলফা। তাহলে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমি কি পাবো? টি কজ আলফা পাবো। ঠিক আছে, টি কজ আলফা পাবো। প্রত্যেকটা বিন্দুতে আমি ঊর্ধ্বমুখী একটা বলের উপাংশ পাবো, সেই বলের উপাংশ কত? টি কজ আলফা। তাহলে এখন যদি বলি একদম টোটালি বলের উপাংশ কত? টোটালি বলের উপাংশ বা মোট বলের উপাংশ কত? সিম্পল ভাই। তার মানে আমরা কি করব? আমরা জানি যে একটা বিন্দুতে বা একটা এককে হচ্ছে টি কজ আলফা। তাহলে টোটালটার দৈর্ঘ্য এর সাথে যদি গুণ দিয়ে দেই তাহলে আমি মোটটা পাবো। তো টোটালটার দৈর্ঘ্যটাকে কি বলা হয়? এর পরিধি বলা হয় ভাই। ঠিক আছে, টোটালটার দৈর্ঘ্য কি বলা হয়? পরিধি বলা হয়। আর পরিধি মানে কি? পাই ডি। পরিধি মানে পাই ডি। তাহলে এখানে ঊর্ধ্বমুখী বলের উপাংশ কি? মোট উপাংশটা। ঠিক আছে, ঊর্ধ্বমুখী বলের কোন উপাংশ? মোট উপাংশটা। তাহলে মোট উপাংশ আমরা যদি বের করতে চাই তাহলে কি করব? পাই ডি গুণ দিব এন্ড তার সাথে কি টি কজ আলফা। তার মানে এখানে আমরা মোট উপাংশটা বের করলাম। মোট উপাংশ এর সাথে জাস্ট কি করব? এই মোট উপাংশ এখানে আমরা বের করলাম। ওকে, তার বাম পাশের কাজ আমাদের শেষ হলো। তার মানে একটা উপাংশ না, আমরা একদম চারপাশে যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দুতেই যেহেতু আমার এই বলটা কাজ করতেছে এই জন্য কি করলাম? পরিধি দ্বারা গুণ করে দিলাম। শেষ। দেন এবার আসলে পানির ওজন। পানির ওজন যদি আমি বের করতে চাই কি করতে হবে? বস্তুর আয়তন গুণন একক ওজন। সো পানির ওজন, তো এখানে আছে কি? পানি। তাহলে আমাদের কি করতে হবে? পানির ওজন যদি বের করতে চাই প্রথমত এখানকার যে পানি আছে সেই পানির আয়তনটা বের করতে হবে। এখানকার পানির আয়তন বের করতে হবে। সো পানির আয়তন যদি আমি বের করতে চাই ভাই, ঠিক আছে, পানির আয়তন। সো তুমি যদি একটু এখানে লক্ষ্য করো পানিটা কিন্তু আছে যেটা সেটা কিন্তু একটু সিলিন্ডার আকৃতিতে আছে। কি আছে? টিউবটা কিন্তু সিলিন্ডার আকৃতির। দেখো এটা কি সিলিন্ডার আকৃতির না? এটা কিন্তু টিউব। আমরা ধরছি কি এটা হচ্ছে কৈশিক নল বা এটা হচ্ছে টিউব। সো এটা আছে আমাদের কি একটা সিলিন্ডার আকৃতির। তো যখন সিলিন্ডার আকৃতির ভাই, তো সিলিন্ডার আকৃতির কোন একটা বস্তুর আয়তন নির্ণয়ের আমরা সূত্র কি জানি? সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন কত ভাই? আয়তন ইকুয়াল হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু উচ্চতাটা। এখানে উচ্চতা কত? উচ্চতা পর্যন্ত পানি আছে এইচ উচ্চতা, এইচ পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। তাহলে পানির ওজন যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? আয়তনের সাথে কি করতে হবে? একক ওজন গুণ দিতে হবে। একক ওজন গুণ দিতে হবে। ওকে,
সো এখন কার একক ওজন? পানির কিন্তু, ঠিক আছে, যেহেতু পানি হিসাব হচ্ছে তো পানির একক ওজন। সো এখন এখানে আয়তন কত হচ্ছে? পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। অ্যান্ড পানির একক ওজনটা ভাই কি বলে? ভাই পানির একক ওজন হচ্ছে তোমার ওমেগা। কি হচ্ছে? পানির একক ওজন হচ্ছে তোমার ওমেগা। তাহলে এখানে দিব কি? ওমেগা। ঠিক আছে, এতটুকুই এখানে কাহিনী। ওকে, এতটুকুই এখানে কাহিনী। সাবির হোসেন নরসিংদী পলিটিক্স থেকে আসি ভাই। ওকে, আসিফ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল আহমেদ ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। ছোট ভাই এগিয়ে যাও। ধন্যবাদ ভাইয়া, এসে অবশ্যই দোয়া রাখবেন। ফায়েজ বলছে ভাইয়া রিপিট আবার একটু। ওকে, ওকে, কোন জায়গায় রিপিট করবো রে? দেখো এখানে আমি তোমার এই অংশটা আবার বোঝাচ্ছি। আমার মনে হয় তোমরা এই অংশটাতে একটু আটকে আসো, সেই অংশটা আমি আবার তোমাদের একটু রিপিট করি, একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? সো এখানে আমরা কি বলছি যে এই যে উপাংশ আছে, ঠিক আছে, এই উপাংশের কারণেই কিন্তু এখান থেকে, তার মানে এখানে যে মেইন পানি ছিল এই পানি থেকে কিন্তু আমার এই পানিটা কি আসছে? উপরে চলে আসছে। এই ঊর্ধ্বমুখী বলের কারণে, বলের উপাংশের কারণেই কিন্তু পানিটা আমার এখানে উঠে আসছে। তার মানে আমরা বলতে পারি কি, এখানে যে ঊর্ধ্বমুখী উপাংশটা আসবে সেই উপাংশটা আমার এই পানির ওজনের সমান। ঠিক আছে, যুক্তিটা কি এরকম যে এর কারণে যেহেতু কি এই পানিটা আমি পাইছি, ঠিক আছে, বা এই পানিটা উপরে উঠছে, তাহলে এইটা সমান কি আমার এই পানির ওজন। তার মানে এই ঊর্ধ্বমুখী উপাংশ সমান কি আমার এই পানির ওজন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? এই যে ঊর্ধ্বমুখী বলের উপাংশ ইকুয়াল পানির ওজন। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে তো এই একটা ঊর্ধ্বমুখী উপাংশের কারণে আমাদের এই পানিটা ওঠে নাই, জাস্ট একটার কারণে না ভাই, এখানে মূলত প্রত্যেকটা বিন্দু, তার মানে এই যে আমার উপর থেকে দেখলে কিন্তু কি এই পানির রেখাটা এরকম হবে গোল, ঠিক আছে? পানি যদি তুমি দেখো, এখানে যদি পানি রাখো, এখানে যদি পানি রাখো, তো পানিটা কিন্তু কি একদম গোল হয়ে চারপাশেই থাকবে, চারপাশেই লেগে থাকবে। তার মানে কি এই গোল হয়ে এরকম ভাবে থাকবে এবং এর একটা বিন্দুতে জাস্ট উপাংশটা কি টি কজ আলফা। তাহলে আমি যদি চারপাশে প্রত্যেকটা বিন্দুতে যদি আমি হিসাব করি তাহলে কি হবে? আমরা প্রত্যেকটা বিন্দুতে যদি ক্যালকুলেশন করি এভাবে, তো প্রত্যেকটা বিন্দুতে আমার কি কাজ করতেছে? এই টি কজ আলফা কাজ করতেছে, টি কজ আলফা, টি কজ আলফা, টি কজ আলফা, প্রত্যেকটা বিন্দুতেই কাজ করতেছে। তাহলে আমার কি টোটালটা লাগবে না? এই টোটাল কি উপাংশের কারণেই কিন্তু কি হচ্ছে আমার পানিটা উপরে উঠছে, টোটাল উপাংশের কারণে, জাস্ট একটা উপাংশের কারণে উঠে নাই, টোটাল উপাংশের কারণে। তাহলে টোটাল উপাংশের যদি মানটা বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? জাস্ট এই যে এই টোটাল যে রেখাটা আছে, এই টোটাল রেখাটার সাথে কি করব আমি? এই যে একটা রেখার, তার মানে একটা বিন্দুর মান গুণ করে দিব। টোটাল রেখার সাথে একটা বিন্দুর মান যদি গুণ করে দিই তাহলে আমি টোটাল উপাংশ পেয়ে যাব। তো টোটাল উপাংশ বের করার জন্য কি করছি? টোটাল রেখার মান কত? পরিধির সমান। তো পরিধি কত? পাই ডি। এই যে পাই ডি, এর সাথে কি করছি? এই একটা বিন্দুর উপাংশটা গুণ করে দিচ্ছি, তাহলে টোটাল উপাংশ পেয়ে গেলাম। তাহলে এরপর আসলে কি পানির ওজন। পানির ওজন বের করার জন্য আমরা কি জানি? তার মানে যে কোনো বস্তুর ওজন বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে, মেইনলি সূত্র, এটা একদম মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা তুমি এই সেমিস্টার বলো, পরের সেমিস্টার বলো, বা তারপর সেমিস্টার, তার মানে সব সময় এটা লাগবে। সেটা হচ্ছে এই বস্তুর ওজন নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা, বস্তুর আয়তন ইন্টু একক ওজন। তো বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র কি ভাই? পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। সো এরপর আসলো কি একক ওজন। কার একক ওজন ভাই? এটা পানির ক্ষেত্রে আমি ইউজ করতেছি, বা পানির ওজন বের করতেছি। তাহলে পানির একক ওজন কত? ওমেগা। এখন এটা কি আমরা আয়তন নির্ণয়ের সূত্র এইটা বসাইলাম কেন? কেননা এইখানে যে কৈশিক নলটা সেটা দেখতে সিলিন্ডার আকৃতির মতো, এবং সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। ওকে, ভাই আমি নরসিংদী পলিটেকনিক থেকে, এর আপনার ভিডিও নিয়মিত দেখে অনেক ভালো বুঝি। ধন্যবাদ সাব্বির। সম্পূর্ণ বিষয়টা আবার সামারাইজ করে বোঝালে ভালো হয়। হ্যাঁ, আবার তো তোমাকে বোঝালাম আমরা, এটা এখানে মেইন হচ্ছে এই জিনিসটাই, ঠিক আছে? এই জিনিসটা এখানে মেইন, আর কিছু নেই এখানে। ওকে, অ্যান্ড দেন এখানে চিত্র, ঠিক আছে? চিত্র তো কি, এখানে তোমার এইটা হচ্ছে কি, এই দিক দিয়ে বল একটা কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের
পৃষ্ঠটান বলটা কাজ করে। দেন পৃষ্ঠটান বলটা কি, যেহেতু তির্যকভাবে আছে, তো তির্যকভাবে কোনো বল থাকলে সেটা আমরা দুইটা ফাংশন নির্ণয় করতে পারি, একটা আনুভূমিক একটা লম্বিক। সো আনুভূমিক যেটা গেছিল সেটা আমরা কি লিখছিলাম, টি সাইন আলফা। তো এই বলটা কাটাকাটি যায় কেন, কেননা এই দিক দিয়েও ঠিক সেম একটা বল কাজ করে, ঠিক আছে। তাহলে ক্রিয়ারত থাকে এই বলটা, তার মানে এই বলটার কারণে আমার পানিটা উপরে ওঠে, ঠিক আছে, এতটুকু। দেন তারপরে এখানে এগুলো কোনটা কি আমরা এগুলো জাস্ট লিখলাম। দেন এটা হচ্ছে মেইন টপিক। দেন এরপরে আমরা বাকি কাজটা উপরে করবো। ওকে, সো এখন উপরে লিখে ফেলি আমি। ওকে, সো এখন উপরে আমরা কি করতে পারি যে, অ্যান্ড আছে কিন্তু মোটামুটি তোমাদের অনেকগুলো টপিক আছে, ঠিক আছে। ম্যাথ জাস্ট একটা দুইটা না, ঠিক আছে, এখানে অনেক কয়েকটা ম্যাথ আছে, ঠিক আছে। তার মানে আমাদের সময় বলা যায় খুবই কম, তাই একদম মনোযোগ দিয়ে শুনবা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে পাই ডি টি কজ আলফা ইকুয়াল, এখানে আসছে আমাদের পাই ডি স্কোয়ার বাই 4 এইচ ইন্টু ওমেগা। আচ্ছা, একটু যদি কাটাকাটি করি, পাই কাটা যাচ্ছে পাই কাটা যাচ্ছে, দেন এখানে ডি কাটা যাচ্ছে, এখানে একটা ডি কাটা যাচ্ছে, দেন এরপরে কি আসতেছে, এখানে আর কিছু কাটা যাচ্ছে না। তো আমার বাম পাশে রাখবে কি এইচ, তো আমরা এখানে মনে করো আগে এটা লিখি, টি কজ আলফা ইকুয়াল ডি বাই 4 এইচ ওমেগা। সে আমি মনে করো এইচটা এ পাশে রাখবো। তাহলে এখানে কি আসতেছে, টি কজ আলফা আর 4টা ভাগ আছে, এ পাশে হচ্ছে গুণ, দেন ডি ওমেগা নিচে আসে ভাগ হচ্ছে ওমেগা ডি। তাহলে অতএব এইচ ইকুয়াল 4t কজ আলফা বাই ওমেগা ডি, প্রমাণিত। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে, ঠিক আছে, আমার ওই যে একটা ফানি ভিডিও দেখছিলাম না আমরা, তোমরা মনে হয় সবাই কম বেশি দেখছো, যে চশমা এখানে নিচে দিয়ে, ঠিক আছে, সানগ্লাস পরে একটা শেখ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বলতেছিল। ফারদিন নুপুর ক্লিয়ার, রায়হান খুব সহজ প্রমাণ, বাট এটাতেই আমরা হিউজ একটা সময় শেষ করে দিলাম, ঠিক আছে। আমি যে ভিডিওটার কথা বললাম, ওই ভিডিওটা কে কে দেখছিলে একটু আমাকে জানাই হতো। তো ক্লিয়ার হলে এটা আমি এখন মিশিয়ে দিই। ওকে, তো এটা মিশিয়ে দিই। দেন এরপরে আমরা পরেরগুলো দেখব। অবশ্যই এগুলো কষ্ট করে নোট করিও রে, সেই এগুলো অনেক ইম্পর্টেন্ট টপিক। আমি তো নোট দিব, তবে কথা হচ্ছে যে আমার নোট দিতে একটু জাস্ট লেট হবে তোমাদের, কারণ আমি এখনো তোমাদের অফলাইনটা আসলে সাজালো গোছাল অবস্থায় করতে পারি নাই, তো এই কারণে আমার একটু লেট হচ্ছে সব কিছু। ওকে, সো এরপর আসলে আমাদের 1 নম্বর টপিক ডান। আসলে চাপ ও চাপের তীব্রতা কি। ওকে, 2 নম্বরটা টপিক করবো আমরা। তো চাপ, তো আমরা চাপ জানো কি জানি ভাই, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটা হচ্ছে আমাদের চাপ, তাই না। একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল সেটাই হচ্ছে কি আমার ভাই চাপ। কোথায় রে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমার কি বলা হয়, চাপ বলে, ঠিক আছে, চাপ বলে এটাকে, ঠিক আছে। এর যদি আমি সূত্র বলি, ঠিক আছে, সূত্রটা কি আসে, চাপ পি ইকুয়াল, ঠিক আছে, চাপ মনে করে এখানে লিখলাম চাপ, চাপ ইকুয়াল কি আসলো এখানে, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এখানে বলটা কি পি আর ক্ষেত্রফলটা কি এ, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের চাপের সূত্র। ওকে, চাপের সূত্র। অ্যান্ড এরপরে এখন যদি বলি তোমার যে চাপের তীব্রতাটা কি ভাই, চাপের তীব্রতাটা কি, তো এখানে তোমরা এখন নোট লেখো, সে চাপ ও চাপের তীব্রতা একই, চাপ ও চাপের তীব্রতা কি একই। এই জিনিসটা আসলে আমি সত্যি বলবো, ঠিক আছে, আমি যখন পড়ছি, ঠিক আছে, আমি যখন পড়ছিলাম টোটালি আমি কনফিউজ ছিলাম যে চাপটা কি চাপের তীব্রতাটা কি, দুইটা আলাদা আলাদা বিষয় ব্যবহার করছে, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা বিষয় ব্যবহার করছে। তো আমি এই বিষয়টাতে অনেক আমার মাথা ঘামাইছি, ঠিক আছে, অনেক মাথা ঘামাইছিলাম। চাপ, চাপের তীব্রতা, ঠিক আছে,
শুনতেও দেখো কি দুইটা আলাদা আলাদা, বাট দুইটাই একই বিষয়, চাপ এবং চাপের তীব্রতা একই। ওকে ওকে, সো এরপরে দ্বিতীয় নোট লেখো। দ্বিতীয় নোটটা হচ্ছে কি যে চাপের তীব্রতা মূলত হচ্ছে উচ্চতার সমানুপাতিক। ঠিক আছে, ঠিক আছে, চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। চাপের তীব্রতা রে, চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। সমানুপাতিক কিভাবে একটু দেখাই। মনে করো এটা একটা তোমার পাত্র আছে, ঠিক আছে, এখানে কি আছে, পানি আছে, ঠিক আছে, এখানে কি আছে, আমার পানি আছে। সো আমি যদি, ঠিক আছে, যদি মনে করো এইখানে থাকি, ঠিক আছে, মনে করো একদম উপরে আছি, উপরে যদি আমি দেখি একদম উপরে, আচ্ছা এখানে কি আমার ওই পানি কণার যেটা আছে উপরে, একদম উপরে যে পানি কণাটা আছে, এখানে যে পানি কণাটা আছে এর চাপ কতটুকু বা চাপের তীব্রতা কতটুকু ভাই? নাই ভাই, কারণ একদম উপরে যে পানিটা আছে ওটা দিয়ে তো শুরু, ওর উপর কি আর পানি আছে? না, ওর উপর তো আর কোনো পানি নাই, তার মানে ওটাকে আর কোনো পানি আমার চাপ দিচ্ছে না, তার মানে কি ওর চাপের তীব্রতা 0। এরপরে যখন আরেকটু নিচে নামলাম তখন চাপের তীব্রতা ভাই একটু আসে, কারণ না এর উপর কি পানি আছে, তো পানি কি করতেছে, এই বিন্দুটাকে চাপ দিচ্ছে, তার মানে এই বিন্দুতে চাপ আসে। দেন আরো যখন নিচে গেলাম তখন চাপটা কি হলো, আরো বেড়ে গেল, তার মানে এবার কি হচ্ছে, এর উপর এই এতগুলো পানি আছে, এই এতগুলো পানি কি করতেছে, এই বিন্দুটাকে আমার চাপ দিচ্ছে, তার মানে চাপের তীব্রতা বাড়তেছে। আবার আরো নিচে যদি যাই তখন কি হচ্ছে, আরো চাপের তীব্রতা বাড়তেছে। একদম যখন নিচে যাব তখন চাপের তীব্রতা হচ্ছে সর্বোচ্চ, একদম চাপের তীব্রতা কি সর্বোচ্চ। কেন? কেননা এর উপরেই আমার সমস্ত পানিগুলো আছে। এই যে তলদেশ যেটা আছে, তলদেশের উপরে যেহেতু কি সমস্ত পানি থাকে, এই কারণে কি তলদেশে চাপের তীব্রতা আমার সবচেয়ে বেশি হয়। তো একটা বিষয় যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে কি ভাই, যত গভীরতা যাচ্ছে, তার মানে যত গভীরে আমি বিন্দুটা নিচ্ছি ততই কিন্তু চাপের তীব্রতা বাড়তেছে। তার মানে আমি বলতে পারি না যে গভীরতা বাড়তেছে মানে কি চাপের তীব্রতাও বাড়তেছে, গভীরতা বাড়তেছে মানে কি চাপের তীব্রতাও বাড়তেছে। এই কারণে বলা হয়েছে যে চাপের তীব্রতা হচ্ছে তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। ঠিক আছে, তার মানে সমানুপাতিক হারে বাড়তেছে। ওকে, দেন এরপর আসলো কি 3 নাম্বারটা কি আমাদের, ঠিক আছে, সেটা হচ্ছে যে কোনো তরল পদার্থের, যে বিষয়টা এখানে বলছিলাম, যে কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা একদম 0 এবং কি আছে, তলদেশে সর্বাধিক। ঠিক আছে, তলদেশ হচ্ছে কি আমার সর্বাধিক। মানে কি এখানে কিন্তু বুঝলাম একদম উপরে যখন ছিল তখন চাপের তীব্রতা ছিল না ভাই, একদম 0। ঠিক আছে, আন্ডা। ওকে, দেন এরপর নিচে যেটা আছে, একদম নিচে যখন আছে তখন দেখো সম্পূর্ণ পানির চাপটাই কিন্তু আমার এই যে নিচে এসে পড়তেছে। ঠিক আছে, তার মানে কি নিচে হচ্ছে পানির চাপটা একদম আমাদের সর্বাধিক। ঠিক আছে, সর্বাধিক। ওকে, এই জন্য বলছে এটা। আমি দেখলাম না, পুরোটা নতুন নতুন লাগে, কি করবো আপু? ঠিক আছে, আপনি যদি লেটে আসেন, ঠিক আছে, তো কি করবেন? হ্যাঁ, লেটে আসে খালি চোখে ধোয়া তুলসী পাতা দেখেন আপনি। তো এটা গেল আমাদের 3 নাম্বারটা। অ্যান্ড দেন এরপরে কি আছে, এরপরে আছে আমাদের কি, যে 4 নাম্বার হচ্ছে যে তরল পদার্থের একই সরল রেখায় সকল বিন্দুতে। ঠিক আছে, তরল পদার্থের একই সরলরেখার সকল বিন্দুতে হ্যাঁ ঠিক আছে, চাপের তীব্রতা সমান। এই বিষয়টা দ্বারা কি বোঝায়? এই বিষয়টা দ্বারা আসলে বোঝায় যে কি, যে একটা তরল পদার্থে যদি আমি একটা আনুভূমিক তল নেই, ঠিক আছে, কি বলছে, তরল পদার্থের একই সরল রেখার সকল বিন্দুতে। ঠিক আছে, একই সরল রেখা, তো এইটা একটা সরল রেখা, এই সরল রেখার যে কোনো একটা বিন্দু নেই না কেন আমি, ঠিক আছে, যে কোনো বিন্দু নেই না কেন ওখানে এই সরল রেখা বরাবর প্রত্যেকটা বিন্দুতে চাপের মান বা চাপের তীব্রতার মান আমার সমান হবে।
কেননা এই বিন্দুটার উপরে দেখো ঠিক যতটুকু পানি আছে এই বিন্দুর উপরেও ঠিক ততটুকু পানি, তাহলে এই বিন্দুতে চাপের তীব্রতা যতটুকু এখানেও চাপের তীব্রতা বা চাপ ততটুকুই। ওকে, এগুলো হচ্ছে মূলত বৈশিষ্ট্যগুলো, এবং এই বৈশিষ্ট্যগুলোকে মূলত বলা হয় কি যে চাপের তীব্রতার ধর্ম, চাপের তীব্রতার ধর্ম। ওকে, এই তিনটা তুমি চাপের তীব্রতার ধর্মে দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, সেটা তোলা হয়েছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো সবাই। ওকে, সবাই কনফার্ম করো এটা তোলা হয়েছে কি না। ওকে, কুইকলি ঠিক আছে, কুইকলি সবাই আমাকে জানাবা, নয়তো কিন্তু আমার দ্বারা আসলে সবগুলো শেষ করা সম্ভব হবে না। ওকে, অ্যান্ড তোমাদেরও ধীরে ধীরে আগাবে। চাপ ও চাপের তীব্রতার মোট চাপ। ওকে, মোট চাপ ওটা আছে, মোট চাপটা একটু পরে পড়তে হবে আমাদের, এখন হবে না। মোট চাপ আমাদের এখন হবে না, পরে পড়তে হবে। চলছে ভাই, তোলা হয়েছে ভাই, গুড। ওকে, তো এরপরে আমাদের আছে 3 নাম্বার টপিকটা আমরা দেখব, যে চাপের তীব্রতার যে আসলে প্রমাণটা আছে, ঠিক আছে, সেই প্রমাণটা আমরা একটু দেখব। যাদের তুলতে একটু লেট হবে তারা কি করবা, একটু স্ক্রিনশট দিয়ে নেবা, ঠিক আছে। দেন 3 নাম্বারটা টপিকটা হচ্ছে আমাদের কি, তীব্রতা P ইকুয়াল ওমেগা এইচ এর প্রমাণ। তার মানে P ইকুয়াল ওমেগা এইচ কেমনে হয়, ঠিক আছে। এই P ইকুয়াল ওমেগা এইচ ব্যবহার করে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে, অনেকগুলো ম্যাথ করব। তো তার মানে আবার এই সূত্রটা আসে কিভাবে সেটা বোঝানোর জন্য আমার এটা লেখা, ঠিক আছে। আমি চাইছিলাম যে না এটা না নিয়ে আসি, কেননা এটা নিয়ে আসলে মূলত আবার সময়টা অনেকটা বেড়ে যায়, এটাই মূলত আবার 10-15 মিনিট খেয়ে ফেলবো, ঠিক আছে। এই জন্য ভাবছিলাম যে না নিই, বাট নিয়ে আসলাম, ঠিক আছে। প্লাঞ্জার নাকি আছে একটা, ওইটা কি আজ করাবেন? হ্যাঁ, করাবো আজকে, ঠিক আছে। র্যাম ও প্লাঞ্জার, এবং র্যাম আর প্লাঞ্জার মিলে কি হয় তোমার হাইড্রোলিক প্রেস। ওকে, ওই হাইড্রোলিক প্রেসের ম্যাথ করবো আমরা। ওকে, ওখানে আমি একটু বলে দিব যে হাইড্রোলিক প্রেসটা আসলে কি, হ্যাঁ, কাজ কিভাবে কাজ করে সেটাও আমি ওখানে বলে দিব। জাস্ট ওইটুকু ধারণা রাখলেই তোমাদের জন্য এনাফ। ওকে, তো চাপের তীব্রতার প্রমাণটা, সো মনে করো আচ্ছা জাস্ট এ মোমেন্ট, তোমাদের জন্য আসলে সাজাইছি আমি এই যে তোমাদের খসড়া, এটা আমি এতক্ষণ ধরে এই খসড়াটা করলাম, অনেকক্ষণ ধরে, ঠিক আছে। অ্যান্ড সবচেয়ে বেশি তেমনি ঝামেলা হয় কখন, এই খসড়া করতে গিয়েই কিন্তু সবচেয়ে বেশি ভাবতে হয় যে আসলে কিভাবে পড়াবো, কি কি টপিক নিয়ে আসবো, কি কি টপিক নিয়ে আসলে তোমাদের জন্য ভালো হবে, বুঝতে পারবা কিভাবে সহজে। এই বিষয়গুলোর জন্য কিন্তু আমার এই নোটের কেন এই খসড়া করতে সবচেয়ে বেশি ঝামেলা হয় বা বেশি সময় খায়। দেন তারপরে নোট করবো কি, এই খসড়া দেখবো, তোমাদের ক্লাস করাইছি, এই ক্লাসটা এমনি একবার ওভারভিউ করবো, দেন তোমাদের নোট লিখবো আমি। অ্যান্ড তোমরা একটা বিষয় আমার হয়তো জানো, সেটা হচ্ছে যে আমার নোট হচ্ছে কি, আমি ক্লাসে যা করাবো ঠিক যে অনুপাতে করাবো ওইটাই হচ্ছে আমার নোট। এর বাইরেও কিছু কিছু জাস্ট ছোটোখাটো কিছু জিনিস আরও আমি অ্যাড করে দিই, যেটা আমি মাঝে মাঝে এমন হয়েছে ক্লাসে 2-1টা জিনিস মনে নাও থাকতে পারে ভাই, ঠিক আছে, তখন আমি কি করি ওখানে অ্যাড করে দিই। ওকে ওকে, সো তাহলে আমার চাপের তীব্রতা P ইকুয়াল ওমেগা এইচ এর প্রমাণ। সো আমার মনে করো একটা পাত্র, মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে আমার কি আছে, পানি আছে। ওকে, এখানে কি আছে ভাই, পানি আছে, একদম এই উচ্চতা পর্যন্ত কি আছে ভাই, এখানে পানি আছে। অ্যান্ড এখানে তল পর্যন্ত কিন্তু পানি আছে, এবং তলের ক্ষেত্রফল হচ্ছে আমার এ, তলের ক্ষেত্রফল হচ্ছে কি আমার এ। তাহলে একটু যদি তুমি লক্ষ্য করো, আমি যদি বলি যে এইখানে এই পাত্রে একদম সবচেয়ে বেশি চাপ কোথায় ভাই, সবচেয়ে বেশি চাপ কোথায়, তল দেশে। সবচেয়ে বেশি চাপ কোথায়, এই তল দেশে। তো তল দেশে সবচেয়ে বেশি চাপ। তো তাহলে এখন এই তল দেশে যে চাপ আমার সবচেয়ে বেশি, তাহলে আমরা কি লিখি যে তল দেশে, আচ্ছা চাপ আর চাপের তীব্রতা কিন্তু একই তো, তাই না। তো
এখানে যেহেতু চাপের তীব্রতা কথা ইউজ করছি, তো এখানে আমরা চাপ না লিখে চাপের তীব্রতা কথাটা ইউজ করি। তলদেশে চাপের তীব্রতা, তলদেশে চাপের তীব্রতা, তলদেশে চাপের তীব্রতা যেটাকে আমি পি দ্বারা প্রকাশ করি আর কি, ঠিক আছে। পি ইকুয়াল, দেখো আমরা জানি কি চাপ বা চাপের তীব্রতা ইকুয়াল হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই নাকি? বল বাই ক্ষেত্রফল। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একটু এখানে প্র্যাকটিক্যালি একটু চিন্তা ভাবনা করব। আচ্ছা, এই তলে যেহেতু সর্বোচ্চ চাপ, তাহলে এই তলের উপর প্রযুক্ত বলটা কি? এই তলের উপর প্রযুক্ত বলটা কি? আচ্ছা, এই তলের উপর প্রযুক্ত বলটা কি আমরা এইটা ধরতে পারি না? এই যে এই তলের উপরে যতগুলো পানি আছে সেই পানির ওজনটাই হচ্ছে এখানে প্রযুক্ত বলটা। এই পানির যত ওজন, সেই ওজনটাই কি আমার এই তলদেশে বল হিসেবে কাজ করতেছে না? হ্যাঁ ভাই। তার মানে এখানে বল মানে হচ্ছে কি পানির ওজন, পানির ওজন। অ্যান্ড ক্ষেত্রফল মানে কি? যেহেতু তলে হিসাব করতেছি, তো এই তলের ক্ষেত্রফল যেটা, সেটাই হচ্ছে আমার এখানকার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি ভাই এখানে এ। ওকে, সেটা গেল। তাহলে এখন কি বলছে? পানির ওজন। তো তার মানে এখানে যে পানিটা আছে সেই পানির ওজন এখন আমাকে বের করতে হবে। তো এখন আমরা জানি কি যে এই যে পানির ওজন যেহেতু বের করবো, তো এটা দেখো তো একটা সিলিন্ডার না? সিলিন্ডার। তো আমরা সিলিন্ডারের, ঠিক আছে, আমরা সিলিন্ডারের আয়তন কি দেখলাম রে একটু আগে? এইখানে লিখছিলাম কিন্তু সিলিন্ডার আয়তন হচ্ছে কি আমাদের পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। আচ্ছা, এই পাই ডি স্কোয়ার বাই 4 মানে কি? ক্ষেত্রফল ভাই। পাই ডি স্কোয়ার বাই 4 মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইন্টু এইচ মানে কি? উচ্চতা। এখানে উচ্চতা কত? এইচ, ঠিক আছে। সূত্র এটা বললাম, বাট এটাকে আবার এটাও লেখা যায়। কেন? কারণ এইটা মানে হচ্ছে তো ক্ষেত্রফল এ, এন্ড এটা মানে উচ্চতা। উচ্চতা মানে কি? এখানে এইচ কাজ করতেছে। তাহলে আমরা উপরে লিখে দিতে পারি না যে এ ইন্টু এইচ, এ ইন্টু কি লিখতে পারি আমি? এইচ। এটা কি গেল? আমাদের আয়তন গেল। আমরা জানি কিন্তু যে পানির ওজন ইকুয়াল কি? ওজন বের করতে গেলে আমাদের আয়তন গুণন একক ওজন আনতে হয়, একক ওজন। আর নিচে আসে ক্ষেত্রফল। আয়তন কত পাইলাম আমি? এ এইচ। অ্যান্ড এখানে একক ওজন কি নিচে কি পাইলাম? এ। অ্যান্ড একক ওজন কত? একক ওজন হচ্ছে ভাই ওমেগা। একক ওজন হচ্ছে ওমেগা। কেন ওমেগা? কারণ এটা হচ্ছে ভাই পানি। তো পানির একক ওজনকে কি বলা হয়? ওমেগা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, দেন এরপরে দেখো আমি এ কাটা দিলাম, তাহলে উপরে থাকে আমার ওমেগা এইচ। তাহলে এখানে এটা আছে পি, তাহলে পি ইকুয়াল কি এসেছে আমার? ওমেগা এইচ। এটা কার ক্ষেত্রে? পানির ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে পানির ক্ষেত্রে। তাহলে পানির ক্ষেত্রে আমার চাপের তীব্রতা ইকুয়াল কি হচ্ছে? ওমেগা এইচ। পানির ক্ষেত্রে চাপের তীব্রতা হচ্ছে আমার ওমেগা এইচ। ওকে, পানির ক্ষেত্রে পি ইকুয়াল কি হচ্ছে আমার? ওমেগা এইচ। ওকে, তো সবার ক্লিয়ার কিনা একটু জানাও। অলরেডি আমার একটা ফ্রেন্ড আমাকে আমার ক্লাস মনে হয় দেখলো, ক্লাস দেখে আমার চুল দেখে মেসেঞ্জারে মেসেজ দিছে যে তোর চুলগুলো এলোমেলো লাগতেছে, ঠিক আছে, একটু চুলগুলো কাটতে বলতেছে। কিরে, চুল কি কাটবো? তোমরা কি বলো দেখি? তোমরা কি বলো? হ্যাঁ, গুড, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তাহলে 3 নম্বর টপিক আশিকুর রহমান না ভাই, তানভীর আহমেদ না স্যার, না ভাই কাইটেন্না না। ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। কারণ চুল আমি এত দিন ধরে করলাম, ঠিক আছে, যত্ন করে বাড়াইলাম, তো এখন যদি কেউ বলে যে চুল এলোমেলো লাগতেছে, কাটি ফেলাও, তুমি এক কথায় কাটি ফেলাবো রে? এত সহজ আছে? ভাই বাবরিতে আপনাকে সুন্দর লাগছে, ধন্যবাদ। পাঞ্জাবি হলে ভালো হইতো না? পাঞ্জাবি আছে রে, বাট পড়তেছি না। গত ক্লাসে মেবি পড়ছিলাম, তো থিওরি অফ স্ট্রাকচারে মনে হয়। তো এটা মিশাই দেই। এখন আমরা লাস্ট পার্ট, অর্থাৎ আমাদের ম্যাথ পার্টে চলে আসছি। তো এখন এগুলো সব মিশাই দিই।
ওকে, যাক ম্যাথ পার্টে চলে আসছি আমরা। মোটামুটি কতক্ষণ গেল রে? মোটামুটি আমাদের 1 ঘন্টা চলে গেছে। এখন আবার অনেকটা টাইম চলে যাবে ম্যাথ করতে। ওকে, অ্যান্ড সত্যি বলতে কি, ওই যে বললাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমাদের ডিসিশনটা দেওয়ার জন্য। যদিও আমার অলরেডি ডিসিশন ছিল কি আমি কাটবো না। ওকে, এত তাড়াতাড়ি হোক, তোদের ভাবি আসুক, তারপরে না হয় কাটবো। ভাবি আসুক, দেখি কতদিনে আসে। ওকে, তো এটা গেল আমাদের। এখন আমরা ম্যাথ পার্ট করব। ম্যাথ পার্ট আমাদের টাইপ 1 এর ম্যাথ করছি, তো আমরা আজ করব টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 এর ম্যাথ হচ্ছে কি ভাই? চাপের তীব্রতা বা চাপ নির্ণয়ের, চাপের তীব্রতা বা চাপ নির্ণয়ের ম্যাথ, চাপ নির্ণয়ের ম্যাথ। সো প্রথমত আমরা সূত্রগুলো একটু লিখি। সূত্রসমূহ নাম্বার 1 আছে কি এখানে, যে পি ইকুয়াল ওমেগা এইচ। পি ইকুয়াল কি আছে আমার? ওমেগা এইচ। তার মানে চাপের তীব্রতার সূত্র কি? ওমেগা এইচ। তার মানে ওমেগা মানে হচ্ছে আপেক্ষিক ওজন অ্যান্ড এইচ মানে হচ্ছে কি? উচ্চতা। ওকে, দেন এইটা সূত্র কার ক্ষেত্রে যেন পড়ছিলাম আমি ভাই? পানির ক্ষেত্রে। একটু আগে কিন্তু আমরা এটা কি প্রমাণ করলাম, এই জন্য আমি প্রমাণ করলাম যে এইটা আমি যদি সরাসরি লিখে দিই, তোমরা আমাকে কোশ্চেন করতে থাকবা যে ভাই এটা আসলো কই থেকে, আসলো কই থেকে। এই কারণে তোমাকে বোঝাই দিচ্ছি। ঠিক আছে, ঝামেলা শেষ। দেন এরপর আসলো কি? পি ইকুয়াল ওমেগা এস এইচ, বা ওমেগা লিখতে পারি ওমেগা এইচ, দেন তার সাথে জাস্ট এস গুণ দিলাম। তো এটা কার ক্ষেত্রে? পানি ব্যতীত অন্যান্য তরলের ক্ষেত্রে। অন্যান্য তরলের, আচ্ছা আমি নিচে লিখি অন্যান্য তরলের ক্ষেত্রে, পানি ব্যতীত অন্যান্য তরলের ক্ষেত্রে। এখন এখানে প্রত্যেকটা বিষয় কি বোঝায় সেটা আমি একটু ডানে লিখে দিব। যেখানে, ঠিক আছে, যেখানে পিতে কি আমার যেন চাপের তীব্রতা ভাই, চাপের তীব্রতা, মনোযোগ দাও অ্যান্ড লিখে নাও সাথে সাথে। ওমেগাটা কি? ওমেগা হচ্ছে পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন। ঠিক আছে, দেন এর প্রশ্ন কি? আচ্ছা পানির আপেক্ষিক ওজন হবে রে সবসময়? পানির আপেক্ষিক ওজন কি? পানির আপেক্ষিক ওজন হবে। ঠিক আছে, ওমেগা হচ্ছে সবসময় পানির আপেক্ষিক ওজন। দেন এইচটা কি জানো ভাই? এইচ হচ্ছে মূলত চাপজনিত উচ্চতা, চাপজনিত উচ্চতা। দেন এসটা কি জানো ভাই? আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আর কিছু আসছে রে? না, আর কিছু আপাতত আসে নাই, তো এটা আপাতত রাখি। দেন এরপরে আমরা আবার সূত্র লিখবো। ঠিক আছে, দোয়া করি ভাই খুব তাড়াতাড়ি ভাবি চলে আসবে। ঠিক আছে, দোয়া করবে। ঠিক আছে, দোয়া করো, কেননা যে দোয়া করে, ঠিক আছে, যার জন্য দোয়া করে তার সে কিন্তু নিজের জন্যই কিন্তু, তার মানে কি যেন বলে রে, যার জন্য তুমি দোয়া করবে, একজনের জন্য দোয়া করলে তার মানে আরো অনেক ফেরেশতা কিন্তু তোমার জন্য দোয়া করবে। ওকে, সো ওইটা ভেবে দোয়া করো। হ্যাঁ, মাথায় রাখিও কিন্তু ওটা। তলদেশে মোট চাপ, তলদেশে মোট চাপ ইকুয়াল কি হচ্ছে? ওমেগা এইচ ইন্টু এ। সেই বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝবো। হ্যাঁ, মনে করি এখানে এটি একটা পাত্রই আছে। হ্যাঁ, এটা একটা পাত্র যেখানে আমার কি আছে? পানি আছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে একদম সর্বনিম্ন অংশটা, এটা হচ্ছে সবার উপরের অংশটা। ঠিক আছে, এটা কিন্তু ঘন বস্তু, তার মানে এটা কি উপর তলটা এটা অ্যান্ড নিচের তলটা এটা, এগুলো সবগুলো চারপাশে 4টা তল আছে। ওকে, তাহলে মোট চাপ ইকুয়াল এটা দিলাম কোথায়? তল দেশে। ঠিক আছে, তোমাদের কোশ্চেন কখনো আসবে যে তল দেশে মোট চাপ বের করো, মোট চাপ নির্ণয় সূত্র আসবে, তখন কি করবা? যে আমরা সিম্পল ভাবে যখন চাপ নির্ণয় করি পানিতে, তখন সেই চাপের সূত্র কি হয়? ওমেগা এইচ। ঠিক আছে, তখন চাপের সূত্র হয় কি? ওমেগা
এইচ। এখন যখন বলবে তল দেশে, তার মানে একদম নিচে যখন চাপের কথা বলবে তখন আমরা কি করব, এই যে তার মানে তল দেশে যখন মোট চাপ বলবে তখন আমরা কি করব, এই যে চাপ আছে এই চাপের সাথে জাস্ট কি করব, এই তল দেশের ক্ষেত্রফলটা গুণ দিব, তল দেশের ক্ষেত্রফল গুণ দিব। তাহলে এখানে এ যেটা আছে, ঠিক আছে, এই এটা হচ্ছে মূলত এখানে এখানকার এ, এখানে এ ইকুয়াল হচ্ছে তল দেশের ক্ষেত্রফল, তল দেশের ক্ষেত্রফল। এখন তলদেশটা যদি আমার একটা আয়ত হয় তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন তলদেশটা যদি একটা বৃত্ত হয় তাহলে কি হবে ভাই, পাই ডি স্কয়ার বাই 4, এতটুকু। ওকে, দেন এরপরে আছে তোমাদের পার্শ্ব দেশের ক্ষেত্রে, পার্শ্ব দেশের ক্ষেত্রে। ওকে, লেটস সি পার্শ্ব দেশের ক্ষেত্রে যদি দেখি তাহলে পার্শ্ব দেশের ক্ষেত্রে কি হয়, পার্শ্ব দেশের ক্ষেত্রে কি হয় একটু দেখি। পার্শ্ব দেশের ক্ষেত্রে আমাদের গড় চাপ আসে, আবার মোট চাপ আসে। পার্শ্ব দেশের ক্ষেত্রে কিন্তু টোটালি এটা হচ্ছে একটু জাস্ট ভিন্ন, ঠিক আছে। সিম্পল ভাবে পার্শ্ব দেশ মানে কি, এই যে চারপাশ দেখতেছো না তুমি, তার মানে এইটার ক্ষেত্রে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু তল দেশ মানে হচ্ছে একদম নিচেরটা, আর এখানে পার্শ্ব দেশ মানে কি, এই চারপাশে যে অংশগুলো আছে এই চারপাশের অংশগুলো হচ্ছে পার্শ্ব দেশ। ওকে, তো পার্শ্ব দেশে যখন আসবে তখন গড় চাপ বের করার সূত্র হবে কি, ওমেগা এইচ বাই 2, ওমেগা এইচ বাই 2। দেন এরপর যখন মোট চাপ আসবে, মোট চাপ নির্ণয়ের সূত্র কি হবে ভাই, এই যে গড় চাপ যেটা আসবে এই গড় চাপের সাথে জাস্ট আমি কি করব, তল দেশের যে ক্ষেত্রফল আছে সেটা গুণ দিব, তল দেশের ক্ষেত্রফলটা কি করবো এখানে গুণ দেব, এনাফ। ও সরি, তল দেশের ক্ষেত্রফল না রে, এটা পার্শ্ব দেশের ক্ষেত্রফল। এখানে এ ইকুয়াল হচ্ছে পার্শ্ব দেশের ক্ষেত্রফল, এ ইকুয়াল পার্শ্ব দেশের ক্ষেত্রফল। ওকে, পার্শ্ব দেশের ক্ষেত্রফল। এখন পার্শ্ব দেশের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানো কি হবে, পার্শ্ব দেশের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি কোথায় ভাই, এটা পড়ে আসছি অলরেডি আমরা ম্যাথ 3-তে, ঠিক আছে। ম্যাথ 3-তে পার্শ্ব দেশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এটা পড়ে আসছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তুলে নাও। উপরে চাপ 0, নিচে চাপ ওমেগা এইচ, উপরে 0 নিচে ওমেগা এইচ, তাহলে গড় করলে হয় কত, 0 প্লাস ওমেগা এইচ বাই 2, মানে কি ওমেগা এইচ বাই 2a। যখন মোট চাপটা বের করবো তখন জাস্ট মোট চাপ বের করতে গেলে ভাই একটা জিনিস জাস্ট মাথায় রাখবি, যে মোট চাপ বের করতে গেলে ক্ষেত্রফল গুণ দিব। জাস্ট কি করবো, চাপের সাথে ক্ষেত্রফল গুণ দেওয়া মানেই তোর মোট চাপ বের হয়ে আসবে। যেমন এখানে চাপের সাথে ক্ষেত্রফল, এখানেও কি চাপের সাথে ক্ষেত্রফল। জাস্ট এটা যখন তল দেশে বলবে তখন তল দেশের ক্ষেত্রফল, আর যখন এখানে পার্শ্ব দেশ বলবে তখন জাস্ট পার্শ্ব দেশের ক্ষেত্রফলটা অ্যাড করতে হবে, এতটুকুই, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, তোলা হয়েছে কিনা। মুস্তাক ডান, গুড। আচ্ছা, কোর্সে তোমরা প্রায় 70+ স্টুডেন্ট আসো, বাট কথা হচ্ছে এখানে উপস্থিতি তোমাদের এত কম কেন? হ্যাঁ, এটা কোনোভাবে তোমাদের কাছ থেকে কিন্তু কাম্য না, ঠিক আছে। কোর্সে তোমার 70+ স্টুডেন্ট অলরেডি আসো, বাট এখানে তোমাদের উপস্থিতি এরকম। তো একটা বিষয় তোমাদের বলে দিই ভাই, এই পঞ্চম সেমিস্টারটাকে তোমরা কিন্তু এত সোজা ভাবিও না, ঠিক আছে, যে আমি পরে পড়া শুরু করব ইজিলি শেষ করতে পারবো, এতটা সোজা ভাবিও না। পঞ্চম সেমিস্টার হচ্ছে তোমাদের মোস্ট ডেঞ্জারাস তোমার সেমিস্টারগুলোর একটা, ঠিক আছে। মোস্ট ডেঞ্জারাস তোমার সবচেয়ে সিভিলের জন্য বলছিলাম, কিন্তু তোমাদের অনেক আগেই বলছিলাম যে সিভিলের জন্য মোস্ট ডেঞ্জারাস সেমিস্টার হচ্ছে সিভিল পঞ্চম সেমিস্টার। ওকে, তো এই সেমিস্টারটা কখনো অবহেলা করতে যাইও না। এখানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যেমনটা ক্রিটিক্যাল ঠিক তেমনটাই এই সাবজেক্টগুলো ডুয়েট প্লাস চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে এগুলোকে তুমি অবহেলা করে যাইতেই পারবা না।
পরে যদি শুরু করো হ্যাঁ ঠিক আছে কভার করতে পারবা, বাট কথা হচ্ছে বেসিকটা ধরে রাখতে পারবা না তো। বাট এখন থেকে যদি তুমি শুরু করো হয়তোবা শেষের দিকে গিয়ে একটু ভুলে যাবা, ঠিক আছে কোনো সমস্যা নাই, ভুলে যাবা, তখন আর একটু জাস্ট এমনি রিভাইজ দিলে তখন কি হয়ে যাচ্ছে তোমার বেসিকটা একদম ভালোভাবে গেঁথে যাচ্ছে। ওকে, দুইটা বুঝি নাই। তলদেশে মোট চাপ, ঠিক আছে। আচ্ছা তলদেশে জাস্ট সিম্পলি চাপ, ঠিক আছে। মনে করো তলদেশে জাস্ট এমনি একটা অংশে যদি আমি বা একটা বিন্দুতে যদি আমি চাপ নির্ণয় করি তখন সূত্রটা কি হবে ভাই? পি ইকুয়াল ওমেগা এস। তলদেশে একটা বিন্দুতে চাপ যদি নির্ণয় করতে চাই পি ইকুয়াল ওমেগা এস। তাহলে তলদেশে যদি মোট চাপ বের করতে চাই তাহলে কি করব? এই তলদেশের ক্ষেত্রফলটা জাস্ট গুণ দিব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে তলদেশে মোট চাপ এতটুকু, ঠিক আছে এটি। ওকে, সো তাহলে এখন আমরা তাহলে এটা আমি মিশিয়ে দিই। অ্যান্ড এখন আমরা টোটালি ম্যাথ করব, হ্যাঁ। আর এগুলো কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। কত বার ম্যাথ করবো রে? জাস্ট মোমেন্ট। এখানে আমরা করব 19 নম্বর ম্যাথটা করব, টেকনিক্যাল বইয়ের 19 নম্বর ম্যাথ। তো ম্যাথটা তুলি আমি। তো বলছে কি একটা 2 মিটার বাই 2 মিটার পাত্রের উচ্চতা 5 মিটার। 2 মিটার বাই 2 মিটার পাত্রের উচ্চতা হচ্ছে 5 মিটার। ওকে, তার আমরা একটু লিখে ফেলি। একটি 2 মিটার বাই 2 মিটার পাত্রের উচ্চতা 5 মিটার। তলদেশ হতে 2 মিটার উপরে 2 মিটার উচ্চতা পর্যন্ত, তলদেশ হতে 2 মিটার উচ্চতা পর্যন্ত পারদ এবং বাকি অংশে পানি থাকলে এবং বাকি অংশে পানি থাকলে পাত্রের তলদেশে চাপের তীব্রতা কেজি পার বর্গ সেন্টিমিটার এ নিরূপণ করো, ঠিক আছে, নিরূপণ করো। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, সো কোশ্চেনটা আমি আরেকবার পড়ি। একটা 2 মিটার বাই 2 মিটার পাত্রের উচ্চতা হচ্ছে 5 মিটার, ঠিক আছে। 2 মিটার বাই 2 মিটার একটা পাত্র আছে যার উচ্চতা হচ্ছে 5 মিটার। সো এখানে তোমাদের প্রথমেই যে বিষয়টা তোমরা কনফিউজড হয়ে যাও, বা আমি নিজেও কনফিউজ হয়েছিলাম, ঠিক আছে, যখন পড়ছিলাম। সো সেটা হচ্ছে কি যে 2 মিটার বাই 2 মিটার মানে কি, যে এদিক দিয়ে 2 মিটার এদিক দিয়ে 2 মিটার, তাহলে 2 মিটার বাই 2 মিটার। তাহলে এখানে 5 মিটার উচ্চতা কেমনে হচ্ছে ভাই? 5 মিটার কেমনে হচ্ছে না তো। বাট এইখানে আমাদের ক্যাপলাটা কোন জায়গায়, যে 2 মিটার বাই 2 মিটার বলছে না, তার মানে এই দিক দিয়ে আমাদের 2 মিটার, দেন এই দিক দিয়েও আমাদের 2 মিটার, ঠিক আছে। তারপর পাত্রটা আমার এরকম ভাবে উঠছে, ঠিক আছে। তারপর কিন্তু এভাবে পাত্রটা আমাদের উঠছে, তার মানে ঘন বস্তু কিন্তু আমাদের পাত্রটা, হ্যাঁ। ওকে, সেটা আমি মিশিয়ে দিলাম। ওকে, জাস্ট আমি সিম্পল ভাবে অঙ্কন করবো। সেটা হচ্ছে মনে করো এখানেই আছে তোমার ভিতরের দিকে কি 2 মিটার বাই 2 মিটার আছে। ওকে, 2 মিটার বাই 2 মিটার এটা পাত্র, দেন এটা কি, এখানে পানি আছে কি মোটামুটি 5 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে, 5 মিটার। সরি, পাত্রের উচ্চতা হচ্ছে 5 মিটার। দেন তলদেশ ওঠে 2 মিটার উচ্চতা পর্যন্ত পারদ।
তলদেশ এইটা হতে 2 মিটার উচ্চতা পর্যন্ত, মোটামুটি এতটুকু হচ্ছে 2 মিটার উচ্চতা। তো 2 মিটার উচ্চতা পর্যন্ত এখানে আছে আমার পারদ, ঠিক আছে, এখানে কি আছে আমার ভাই, পারদ আছে, পারদ। ওকে, দেন এরপর কি বলছে, বাকি অংশে পানি। তার মানে এবার এই 3 মিটার উচ্চতায় কি আছে, তাহলে পানি আছে ভাই, এই 3 মিটার উচ্চতায় কি আছে, পানি আছে। তাহলে এখানে কি আছে ভাই, আমার পানি। ওকে ওকে ডান। তাহলে বলছে যে এই যে পাত্রটা আছে, এই পাত্রের এই তল দেশটাতে আমার চাপ কত বা চাপের তীব্রতাটা কত। আচ্ছা, আমরা জানি কি, যে কোনো একটা জায়গায় যদি আমি চাপের তীব্রতা নির্ণয় করি, তাহলে বেসিক্যালি আমাদের কিন্তু থিওরি এইটাই, যে এইখানে যদি আমি চাপ বা চাপের তীব্রতা নির্ণয় করি, তাহলে এর উপরে আসলে যতগুলো তরল বা যতগুলো বস্তু আছে, সবগুলো বস্তুর আমি কি করব, ওজন বা সবগুলো বস্তুর বল বের করব, বা সবগুলো বস্তুর কারণে যে চাপটা আসছে সেটা আমি ক্যালকুলেশন করব। যেমন এই তলে যদি আমি হিসাব করি, তো এই তলের উপরে প্রথমত পারদ আছে, তারপর কি আছে, পানি আছে। তাহলে এই তলের উপর যে পারদ আছে, সেই পারদটা এই তলে একটা চাপ প্রভাব করবে বা চাপ প্রয়োগ করবে বা চাপের তীব্রতা দিবে, তাই তো। তার মানে এই পারদের কারণে একটা চাপের তীব্রতা পাবো, দেন এই পানির কারণে একটা চাপের তীব্রতা পাবো। দেন এই দুইটা যদি আমি চাপের তীব্রতা যোগ করি, তাহলে কি আমি মোট চাপের তীব্রতা পাবো না এই তল দেশে? হ্যাঁ ভাই, এটা হচ্ছে ক্যালকুলেশন। আমার এই তল দেশে কি করতেছে, পারদ এবং পানি উভয়ই আমার চাপ সৃষ্টি করতেছে। তাহলে পারদের ক্ষেত্রে চাপের তীব্রতাটা বের করব বা চাপ বের করব, দেন পানির ক্ষেত্রে একবার চাপের তীব্রতা বা চাপটা বের করব, করে দেন দুইটা যোগ করলে আমাদের কি হবে, তল দেশে মোট চাপের তীব্রতাটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি কি করব, সলিউশন করব এটা। তো সলিউশনের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমত আমি পানির ক্ষেত্রে মনে করে হিসাব করি, ঠিক আছে, পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, আমার চাপের তীব্রতা পানির ক্ষেত্রে কতটুকু চাপ আমি পাই, তাহলে পানির ক্ষেত্রে চাপ পি ইকুয়াল হচ্ছে আমাদের কি, ওমেগা এইচ। পানির ক্ষেত্রে চাপ কি আমার, ওমেগা এইচ। পানির ক্ষেত্রে চাপ হচ্ছে আমার ওমেগা এইচ। ওকে, সো পানির ক্ষেত্রে চাপ হচ্ছে ওমেগা এইচ। আমরা কিন্তু একটু আগে সূত্র বললাম, যখন পানির ক্ষেত্রে চাপের তীব্রতা সূত্র আসবে, তখন ওমেগা এইচ এতটুকু দিলেই এনাফ। তো এখন ওমেগার মান কত ভাই, আমরা জানি, হ্যাঁ এই জায়গায় একটা অনেকে করো, যে এখানে ওমেগার মান কত ধরবো, আমরা কিন্তু জানি 1 আছে ওমেগার মান, তারপরে 1000 আছে, তারপরে আছে 0.001 আছে, 62.5 আছে, কোনটা ধরবো এখানে? আমরা এখানে একক দেখব। এককটা আমার কি আছে, কেজি পার বর্গ সেন্টিমিটার। তো কেজি আছে, সেন্টিমিটার আছে, তো আমরা এককটা ধরবো কি তাহলে, কেজি আর সেন্টিমিটারে। তো এইটা যদি আমরা দেখি 1 যেটা হয়, সেটা কিন্তু আমার গ্রাম পার ঘন সেন্টিমিটারে হয়, তার মানে এইটা আমাদের এখানে চলবে না। এরপর এইটা যদি দেখি, এটা হচ্ছে কেজি পার মিটার কিউবে হয়, তার মানে এটাও আমার চলবে না। তারপরে 0.001 যেটা আছে, সেটা হচ্ছে কি কেজি পার সেন্টিমিটার কিউবে হয়, তার মানে দেখো এটা চলতেছে কেজি সেন্টিমিটার আসছে, তো আসছে ভাই। তার মানে এখানে ওমেগার মান আমার কত ধরতে হবে, এই যে 0.001 ধরতে হবে। তার মানে এখানে 0.001 ইন্টু এইচটা কি হচ্ছে আমার উচ্চতা। এটা কার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে উচ্চতা কত, 3 মিটার। 3 মিটার মানে কত, এটা কি 3 মিটার রাখবো না ভাই, কারণ এটা সেন্টিমিটার আছে, তার মানে এটাকেও আমার সেন্টিমিটার নিয়ে আসতে হবে। তার মানে এখানে এইচ কত, 300 সেন্টিমিটার। ওকে, তার মানে এখানে ওমেগা হচ্ছে তোমার ভাই 0.001, ঠিক আছে, কেজি পার সেন্টিমিটার কিউব। অ্যান্ড এখানে আসলো কি, এইচ ইকুয়াল হচ্ছে 3 মিটার, মানে কি 300 সেন্টিমিটার। ওকে, সাইডে আমি লিখে দিলাম যাতে অসুবিধা না হয়। ওকে, এটা গেল আমাদের কি পানির ক্ষেত্রে। এখন এটা মানটা কত বের হয় একটু দেখি ভাই। মান এখানে আসে তোর 0.3 কেজি পার বর্গ সেন্টিমিটার। তাই এরপর যদি আমি পারদের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, পারদের ক্ষেত্রে যদি আমি দেখি, ঠিক আছে, পারদের ক্ষেত্রে আমি জানি কি, পানি ব্যতীত অন্যান্য যাই হোক না কেন, সেটার ক্ষেত্রে আমাদের সূত্র কি, পি ইকুয়াল ওমেগা এইচ, দেন তার সাথে একটা এস গুণ দেওয়া। এস মানে কি, আপেক্ষিক গুরুত্ব। ওকে, তাহলে এখানে ওমেগার মান কত ভাই, এ তো আমি জানি 0.001, ঠিক আছে। দেন এরপর আসলো আমাদের এইচ এর মান কত, এখানে পারদ, যেহেতু পারদের উচ্চতা কত, 2 মিটার। তো 2 মিটার মানে কি ভাই, 200 সেন্টিমিটার। এরপর এস, তো পারদের ক্ষেত্রে এস বা পারদের আপেক্ষিক গুরুত্বটা কত, 13.6 ইজি, ঠিক আছে। পারদের আপেক্ষিক গুরুত্ব কত ভাই, 13.6। তো এখন তাহলে এই তিনটা এখানে গুণ দিয়ে দিই, 0.001 ইন্টু 200 ইন্টু 13.6। তো ক্যালকুলেশন করলে কত আসে ভাই, এখানে
ক্যালকুলেশন করলে এখানে আসে তোর 2.72 কেজি পার বর্গ সেন্টিমিটার। তাহলে দেখ এখানে পানির ক্ষেত্রে এটা পাইলাম অ্যান্ড পারদের ক্ষেত্রে এটা পেলাম। তাহলে এখন যদি বলি যে মোট চাপ কত, তলদেশে মোট চাপ হচ্ছে ভাই এখানে তোর 0.3 যোগ 2.72, তাহলে আমাদের এখানে আসে কত 3। ওকে সরি ঠিক আছে। তাহলে এখানে আমি কি বললাম যে এখন যদি আমরা মোট চাপটা বের করতে চাই জাস্ট কি করতে হবে, এই যে 0.3 ঠিক আছে প্লাস কি করতে হবে এই যে এখানকার 2.72, তার মানে এইটা এন্ড এই দুটো দুঃখিত ঠিক আছে। ওকে সো আমি আরেকবার তাহলে বলি ঠিক আছে, যেহেতু আটকে গেছিল একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ সো এখানে আমি কোথায় আসছিলাম, মোট চাপে আসছিলাম তাই না। তো মোট চাপটা কিভাবে বের করবো, মোট চাপটা বের করবো কি এই পানির ক্ষেত্রে যে চাপ পাইছি, পানির কারণে যে চাপটা পাইছি অ্যান্ড পারদের কারণে যে চাপটা পাইছি, এই দুটো চাপ এখন যোগ করে দিব, তাহলে আমার মোট চাপ চলে আসবে, অ্যান্সার শেষ। ওকে তো সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, কনফার্ম করো হ্যাঁ কুইকলি, বেশি লেট করবা না। দেন তারপর আমরা 20 নাম্বারটা করবো। ওকে নুপুর আপু ক্লিয়ার, দেন রায়হান ক্লিয়ার, নিলয় ডান, দেন আদি ক্লিয়ার, ওকে মুস্তাক ক্লিয়ার, গুড ডান। তাহলে এটা আমরা এখন মিশাই দেই, দেন এরপরে আমরা করব তোমাদের 20 নাম্বার ম্যাথটা করব। হ্যাঁ 20 নাম্বার ম্যাথটা তার মানে সেম ক্যাটাগরি, বাট কথা হচ্ছে কি এখানে আমাদের ওইখানে পার্শ্ব দেশের কথা বলা হয়েছে, তো এই কারণে আর কি এটা আমি করব এখন। সরি 20 নাম্বারটা একটি 6 মিটার বাই 4 মিটার বাই 3 মিটার উচ্চতা বিশিষ্ট বা মাপ বিশিষ্ট জলাধারে পানি ভর্তি আছে, জলাধারে পানি ভর্তি আছে, ওকে ভর্তি আছে থাক। দেন বলছে কি পাত্রের তলদেশে চাপের তীব্রতা, তলদেশে চাপের তীব্রতা ও পার্শ্বদেশে মোট চাপ বের করো। কোথায় কোথায় বলছে, পাত্রের তল দেশে বের করতে বলছে, আবার পার্শ্ব দেশেও বের করতে বলছে। পার্শ্ব দেশে তল দেশে কি বলছে, চাপের তীব্রতা, জাস্ট চাপের তীব্রতাটা বের করতে বলছে, মোট চাপ কিন্তু বের করতে বলে নাই। আর পার্শ্ব দেশে কি বলছে, মোট চাপটা বের করতে বলছে আমার, ঠিক আছে মোট চাপ বের করতে বলছে। তাহলে এটা এখন আমরা সলিউশন করবো। ওকে তার মানে আমি যে তোমাদের নোটগুলো দিচ্ছি আসলে সেই নোটগুলো আসলে কতটা ইফেক্টিভ, ঠিক আছে তোমরা কিন্তু এই বিষয়গুলো দেখলেই ক্লিয়ার হবা, ঠিক আছে। পারো দেন পানির চিত্রটা আরেকবার, কোথায় রে, অলরেডি তো ওটা মিশিয়ে দিচ্ছি রে তানভীর, ওখানে কি ছিল, কিছুই ছিল না তোরে, জাস্ট কি আমার বলছিল যে এটা পাত্র আছে, এর তলদেশ থেকে 2 মিটার পর্যন্ত আমার কি আছে, উপর পর্যন্ত পারদ আছে, অ্যান্ড দেন বাকি যে অংশটা আছে 3 মিটার, এই 3 মিটারে আমার কি আছে, পানি আছে। দেন বলছিল আমার কোশ্চেন ছিল যে তলদেশে আমার কি বলছে যে মোট চাপটা কত, তলদেশে সরি মোট চাপ কি বলছে দেখি রে, তলদেশে না মোট চাপ বল নাই, তলদেশে চাপের তীব্রতা কত এটা বলছিল। তো এই কারণে আমি কি করছি, পানি যে চাপের তীব্রতা দেয় সেটা বের করছি, পারদ যে চাপের তীব্রতা দেয় সেটা বের করছি, দেন দুইটা যোগ করছি, তাহলে আমার এইটার চাপের তীব্রতা পেয়ে গেছি। ঠিক আছে এতটুকুই। ওকে তো এটা একটু মিশাই দিই আমি।
ওকে, সো এখন কি বলছে, একটা 6 মিটার 4 মিটার বাই 3 মিটার মাপ বিশিষ্ট একটা জলাধারে পানি ভর্তি আছে। তো এখন জলাধারটাকে অঙ্কন করি। 6 মিটার বাই 4 মিটার অ্যান্ড 3 মিটার, আমরা জানি কি দৈর্ঘ্য প্রস্থ তারপরে কি দেওয়া থাকে, উচ্চতা। তার মানে 3 মিটার যেটা আছে এটা হচ্ছে আমার উচ্চতা দেওয়া আছে, 6 মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য দেওয়া আছে, অ্যান্ড 4 মিটার দেওয়া আছে আমার প্রস্থ। তাহলে আমি কি করি, প্রথমত দৈর্ঘ্য প্রস্থটা অঙ্কন করে ফেলি এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, দেন এই বরাবর আমি রাখি প্রস্থ, এত বেশিটা এই জায়গায় রাখি মনে করি প্রস্থ এটা, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ, এবং এটা সবার নিচে আসে মনে করি, এই তলটা কিন্তু সবার নিচে আছে, এইভাবে আছে। দেন এরপরে আছে আমার উচ্চতা, উচ্চতা কত 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। ওকে, আমি একটু বাড়াই দিই যা। দেন এই যে এটা হচ্ছে আমার পাত্র, এবং পাত্রের একদম উপরিতল কোনটা ভাই, এইটা, এবং একদম নিচের তল এইটা ভাই। তাহলে এখন যদি বলি এখানে দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, অ্যান্ড উচ্চতা কোনটা, সিম্পল ভাই, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য কত 6 মিটার। এখানে প্রস্থ কোনটা ভাই, এই যে এটা আমাদের যেটা আছে এই বরাবর বা এই বরাবর যেটা আছে এটা হচ্ছে আমার প্রস্থ, প্রস্থ এখানে এটা কত 4 মিটার। অ্যান্ড উচ্চতা কোনটা ভাই, এই যে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কত মিটার, 3 মিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ওকে, দেন পাত্রের তল দেশের চাপের তীব্রতা বলছে, তাহলে আমরা কি করি, তল দেশে হিসেব করি। তল দেশের ক্ষেত্রে চাপের তীব্রতা, চাপের তীব্রতা, মোট চাপ কিন্তু না, চাপের তীব্রতা পি ইকুয়াল কি হবে, আমরা কিন্তু একটু বিষয় যদি এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু জলাধারটা কিসে আছে, পানি দ্বারা ভর্তি আছে, তার মানে টোটালি এখানে পানি আছে, অন্য কোনো কিছু নাই। তার মানে তলদেশে যদি এখন চাপের তীব্রতা বের করতে চাই, জাস্ট পানির ক্যালকুলেশনটা করব। তো আমরা সূত্র কি জানি, চাপের তীব্রতা যখন পানি থাকে ওমেগা এইচ, ঠিক আছে, ওমেগার মান কত ভাই এখানে কত, আমরা কিন্তু এখনও মূলত জানি না যে কি বসাবো, ঠিক আছে, জানি না কি বসাবো। ওয়াট কথা হচ্ছে আমরা যেটা নিয়ে বা যে একক নিয়ে কাজ করব সেটা দিয়েই কাজ শেষ করব, এতটুকু হচ্ছে কথা। আমরা যে একক নিয়ে কাজ শুরু করবো ওই একক দিয়ে না কাজ শেষ করলাম, এখানে আমাদের ধরার কেউ নেই এখন, ঠিক আছে, কারণ এখানে কোনো কিছু নির্দিষ্ট করে উল্লেখ করা নাই। তবে আমরা এখানে একটু এটা ধরতে পারি যে এগুলো যেহেতু মিটারে আছে তো আমি এটা কাজও মিটারে করি, ঠিক আছে। তো আমরা জানি কি ওমেগার মান হচ্ছে আমার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো এটা সেন্টিমিটারে আসে, তো এইটা তো মিটারে আসে, তো এটা আমরা না নিই। আমরা যদি 1000 কেজি পার মিটার কিউব নেই, তাহলে দেখো তো এটা কি আমার মিটারে আসে না, হ্যাঁ ভাই, তাহলে ওমেগার মান আমি 1000 নিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে 1000 ইন্টু এইচ, এইচ মানে কি উচ্চতা, এখানে আমাদের পানি কতটুকু উচ্চতা পর্যন্ত আছে 3 মিটার, তাহলে 3 দিলাম, তাহলে কত হয় 3000 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এটা গেল আমাদের তল দেশে চাপের তীব্রতা। এরপর আসলো আমাদের পার্শ্ব দেশে, এবার কি করি আমরা, পার্শ্ব দেশে মোট চাপ বলছে তাই না, মোট চাপ। তো পার্শ্ব দেশে মোট চাপ বের করার জন্য আমরা কি যেন ফর্মুলা জানি রে, পার্শ্ব দেশে মোট চাপ করার জন্য আমরা কি জানি, প্রথমত গড় চাপটা ওমেগা এইচ বাই 2, এর সাথে জাস্ট আমরা কি করি, পার্শ্ব দেশের ক্ষেত্রফল গুণ করে দিই, এটার সাথে পার্শ্ব দেশের ক্ষেত্রফলটা গুণ করে দিই। তাহলে এখন এখানে আমাদের ওমেগার মান যেন কত 1000, দেন এইচ, এইচ মানে কি উচ্চতা, এখানে কত উচ্চতা পর্যন্ত পানি আছে 3 মিটার, ঠিক আছে, দেন নিচে আছে 2, অ্যান্ড এখানে কি আছে এ মানে কি ক্ষেত্রফলটা গুণ দিতে হবে। এখন কোন ক্ষেত্রফল এটা জানো, এ হচ্ছে ভাই আমার পার্শ্ব দেশের ক্ষেত্রফল। তো পার্শ্ব দেশের ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি জানি, পার্শ্ব দেশের ক্ষেত্রফল ইকুয়াল কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, উচ্চতা। তো 2 ইন্টু দৈর্ঘ্য কত ভাই, এখানে দৈর্ঘ্য আছে 6 মিটার, অ্যান্ড প্লাস প্রস্থ কত 4, অ্যান্ড উচ্চতা কত আছে ভাই 3। তাহলে যদি হিসাব করি তাহলে আমাদের কত হয়, 6 × 10, 10 10 যুগ্ন 20, 3 20 60, 60 বর্গ মিটার। তাহলে এখানে ইন্টু কি হবে 60, তো কাটাকাটি করলে এখানে আসে কত আমার 30, 30 যদি এখানে গুণ করি তাহলে 3 কি রে 30 তাই না, 3 3 × 9, দেন ওখানে আসলো 0, 9 0, দেন এখানে 3টা 0, তাহলে এত কেজি পার বর্গ মিটার। তাহলে এটা গেল আমাদের পার্শ্ব দেশে মোট চাপ, এটা একটা আনসার, আর এটা একটা আনসার 90,000। তো সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, এটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, হ্যাঁ। আমি মনে হচ্ছে যে একটু বেশি ফাস্ট হয়ে গেছি, ঠিক আছে, এই ম্যাথটাতে।
হ্যাঁ অনেক ইজি ম্যাথ তো, এই কারণে একটু ফাস্ট হয়েছে আমি। এখান থেকে চিত্রটা কেমন দেখাচ্ছে, বাট ল্যাপটপে দেখতেছি মনে হয় যে চিত্রটা সেই হয়েছে, যদিও বাঁকাবাঁকা হয়েছে একটু, যা পারি আর কি। হ্যাঁ আমি কিন্তু তোদের মতো এত আর্ট করতে পারি না, ভালো আর্ট করতে পারি না, তবে যেটা পারি সেটাই আলহামদুলিল্লাহ। ওকে, সো কনফার্ম কর সবাই। ফারদিন নূপুর ক্লিয়ার। অনেক ক্লিয়ার। ওকে, তাহলে এরপরে আমি কি করবো রে? ওহো, এরপরে টাইপ 3 ম্যাথটা করবো। এইটা ম্যাথ করলেই শেষ, টাইপ 3 ম্যাথ করলে শেষ আমাদের। একটু মনোযোগ দিয়ে শুন সবাই, দেখ সবাই, ঠিক আছে? আমরা টাইপ 3 এখন করব। প্রথমত টাইপ 3 আমরা নোটগুলো বা সূত্র যা লাগে সেগুলো লিখবো, দেন তারপরে মূলত আমরা কি করব, কাজ করব। হ্যাঁ, অ্যান্ড এখানে আমি যেগুলো কিন্তু করলাম এর বাইরেও হয়তো বা ছোট্ট খাটো একটু তার মানে পেশাল অবস্থায় দিতে পারে, ঠিক আছে? তোদের তার মানে তোমাদের কাজ হবে কি, যে ওই ছোট্ট খাটো জিনিসগুলা একটু জাস্ট দেখে শুনে বসানো, একটু দেখে শুনে বসানো, ঠিক আছে? তাহলে এখন আমাদের টাইপ 4 হচ্ছে কি, হাইড্রোলিক প্রেসের ম্যাথ। তো এখানে সূত্র যেটা আসবে, মেইন সূত্র একটা আছে, সেটা হচ্ছে কি যে P/A ইকুয়াল হচ্ছে W/A, ঠিক আছে? অ্যান্ড যদি এখানে লিখবো যে যদি লিভারেজ না থাকে, সরি লিভারেজ থাকে, যদি লিভারেজ থাকে তখন আমার কি হবে, P/A ইকুয়াল হচ্ছে W/A ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল। দেন 2 নাম্বার সূত্র হচ্ছে এবার তোর এখানে প্রয়োজনীয় অশ্ব শক্তি, ঠিক আছে? প্রয়োজনীয় অশ্ব শক্তি নির্ণয়ের সূত্র, প্রয়োজনীয় অশ্ব শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে কি যে ইকুয়াল ওমেগা এইচ বাই 75t, তাই নয় কি? ওমেগা এইচ বাই 75t কোথায় লিখছি রে? হ্যাঁ ঠিক আছে। যেখানে প্রত্যেকটা বিষয় দ্বারা আমাদের কি বোঝায় সেগুলোও তো জানা লাগবে, যেখানে আমার ওকে, সো যেখানে বিষয়টা বোঝার আগে আমাকে চিত্র বুঝতে হবে যে হাইড্রোলিক প্রেসটা আসলে কি, ঠিক আছে? হাইড্রোলিক প্রেসটা যে আসলে কি সেটাই তো আগে আমাকে জানতে হবে নাকি? তারপরে না হয় আমি পরের কাজটা করব, ঠিক আছে? আচ্ছা, আমি এটা টাইপ 3 ম্যাথ, তাই না? আদি ঠিক আছে, টাইপ 4 এর ম্যাথে আমি চলে গেছি, এটা হবে আমার টাইপ 3। হাইড্রোলিক প্রেসটা আগে অঙ্কন করি। হাইড্রোলিক প্রেসটা কিরকম, একটা বড় সিলিন্ডার, ঠিক আছে? একটা বড় সিলিন্ডার আছে আমার, ওকে, একটা বড় সিলিন্ডার, দেন একটা বড় এবং মোটা এবং একটা চিকন সিলিন্ডার, দুটো সিলিন্ডার নেওয়ার পর এই দুটো সিলিন্ডারকে কি করা হয়, পাইপ দ্বারা সংযুক্ত করা হয়। সংযুক্ত করলাম, সংযুক্ত করে এর উপরের প্রান্তে কি করা হয়, একটা পিস্টনের মতো, ঠিক আছে, লাগানো হয়, বা মনে করো খাটনার মতো লাগানো হয়, ঠিক আছে? দেন এখানেও ঠিক সেম একটা পিস্টনের মতো লাগানো হয়, ওকে? সো এই যে আমার দেন এরপরে কি করা হয়, এটাকে ব্যবহার করা হয় ঠিক কীরকমভাবে, যে মনে করো এইখানে আমি বল প্রয়োগ করব, ঠিক আছে? এইখানে আমি বস্তুকে তুলতে হবে, আমাকে বড় একটা ভারী বস্তুকে তুলতে হবে। মনে করো এখানে আমি যদি দাঁড়াই, ঠিক আছে, আমি অতটা ভারী না, ঠিক আছে, কারণ আমার ওয়েট অনেকটা কম, ঠিক আছে? তবে এটা আবার ঠিক আছে, তেমনি বিএমআই অনুযায়ী কিন্তু আমার ওয়েট ঠিক আছে, হ্যাঁ? এরকম আবার ভাবি না যে একদম ওয়েট নেই, হ্যাঁ?
তো এটাতে কাকে রাখা যায়? কার ওয়েট তোমাদের 60+ কার ওয়েট আছে বলো, তাকে রাখবো। কিরে 60+ কেন নাই? মেলা তো, ঠিক আছে 60+ তো মেলা। বুঝছি তোদের মনে হয় কারো নাই, ঠিক আছে কারো 60+ ওয়েট হবে না, সবগুলো আমার মতো। হ্যাঁ আচ্ছা, তাহলে মনে করো 60+ ওয়েটের একজন আচ্ছা আমার আচ্ছা তোমরা গত সেমিস্টারে কিন্তু ফুয়াদ ভাইয়ের ক্লাস করছিলে তাই না? আমরা মনে করো এখানে ফুয়াদ ভাইকে রাখলাম, ফুয়াদ ভাই এখানে আমার আছে, দাঁড়ায় আছে। ওকে, এখন ফুয়াদ ভাইয়াকে আমার একটা নির্দিষ্ট উচ্চতায় তুলতে হবে, নির্দিষ্ট একটা উচ্চতায় তুলতে হবে। বাট ওকে তোলার মতো আমার তার মানে অনেক বড় একটা তার মানে কি বলে এই যে যন্ত্র নাই, ঠিক আছে, যে আমি এক তুলে নিয়ে গিয়ে রাখি দিলাম যন্ত্রের সাহায্যে, ওরকম যন্ত্র নাই আমার কাছে। আছে কি? এই হাইড্রোলিক প্রেসটা। এখানে কি করা হবে, যে এখানে ভিতরে পানি রাখা হবে, টোটালি পানি দেওয়া হবে, ঠিক আছে, একটু জাস্ট গ্যাপ রাখা হবে। তো এরপরে কি হবে, এখানে আলতো আলতো করে যদি আমি, ঠিক আছে, সামান্য সামান্য করে যদি আমি এখানে চাপ দেই, ঠিক আছে, যে চাপটা হবে মূলত আমার পি বল প্রয়োগ করা হবে, ঠিক আছে, যে চাপটা প্রয়োগ করার ফলে এখানে কি হবে, এটা নিচে নামবে, এটা অল্প একটু বাড়বে, আবার তোমার এটা নিচে নামবে, এটা আবার অল্প একটু হবে, আবার নিচে নামবে, আবার অল্প একটু, ঠিক আছে। তার মানে এইভাবে কি করা হবে, এই তোমার ফোর্থ ভেয়াকে একটা নির্দিষ্ট উচ্চতায় রেখে দেওয়া হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মূলত আমার হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস যেখানে কি করা হয়, তোমার তরল যেটা, ঠিক আছে, তরল পদার্থকে ব্যবহার করা হয়, ঠিক আছে, তরল পদার্থকে ব্যবহার করে কি করা হয় জানো রে, আমি লিখলাম এখানে তোমাদের, ঠিক আছে, যেখানে তোমাদের এই তরল পদার্থকে ব্যবহার করে মূলত এই মেশিনটা, ঠিক আছে, এই মেশিনটা বা এই হাইড্রোলিক প্রেসটা ব্যবহার তেমনি পরিচালিত করা হয় বা পরিচালনা করা হয়ে থাকে, ঠিক আছে। তো এখন এইখানে এই যে আমি এখানে বলটা প্রয়োগ করব সেটা হচ্ছে পি বল, অ্যান্ড এই যে ক্ষেত্রফলটা এখানে আছে আমার, এটাকে বলা হয় এ ক্ষেত্রফল, এবং এইটার নাম হচ্ছে মূলত এই যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে মূলত ভাই এখানে কি বলে, প্লাঞ্জার, ঠিক আছে, প্লাঞ্জার। ওকে, প্লাঞ্জার। দেন এরপরে এই যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে ভাই তোদের র্যাম, এই অংশটার নাম র্যাম। এখানে আমি যে বলটা এখানে আমি পাবো বা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটাকে আমার ডাব্লিউ বলা হয়, অ্যান্ড এখানে যে ক্ষেত্রফলটা এটাকে আমার ক্যাপিটাল এ ধরা হয়ে থাকে, ঠিক আছে, ক্যাপিটাল এ ধরা হয়ে থাকে। তার মানে বড়টার ক্ষেত্রে বা র্যামের ক্ষেত্রে যে আমার ক্ষেত্রফলটা সেটা হচ্ছে ক্যাপিটাল এ, অ্যান্ড যে ডাব্লিউটা বা যে আউটপুটটা পাই সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডাব্লিউ, ওকে, বা ডাব্লিউ, ঠিক আছে। এরপর প্লাঞ্জারের ক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করি সেটা হচ্ছে পি, অ্যান্ড যে ক্ষেত্রফলটা প্লাঞ্জারের সেটা হচ্ছে আমার এ, সেটা হচ্ছে কি আমার এ, ওকে। তাহলে এখন এইখানে এই যে পি আছে, এ আছে, ডাব্লিউ, এ, এগুলো দ্বারা কি বোঝায় এখানে লিখে দিব, যেখানে আমার পি হচ্ছে কি ভাই, যে প্লাঞ্জারে, ঠিক আছে, প্লাঞ্জারে প্লাঞ্জারে আপতিত লোড, ঠিক আছে, আপতিত লোড, আপতিত লোড, অ্যান্ড এ হচ্ছে কি আমাদের প্লাঞ্জারের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, অ্যান্ড দেন এরপরে ডাব্লিউ হচ্ছে কি তোদের, ডাব্লিউ হচ্ছে এখানে মূলত আউটপুট লোড দিই আমি, ঠিক আছে, আমার ভাষায় দিলাম আর কি, ঠিক আছে, আউটপুট লোড, যেভাবে তোমরা মনে রাখতে পারো। দেন এ হচ্ছে কি আমাদের র্যামের ক্ষেত্রফল, র্যামের ক্ষেত্রফল, ওকে। দেন এরপরে এই যে এল বাই এল আছে, এল বাই এল টোটালটা হচ্ছে তোদের লিভারেজ, ঠিক আছে, লিভারেজ, লিভারেজ, হ্যাঁ, টোটালটা হচ্ছে আমাদের লিভারেজ, ওকে। সো এটা তোলা হয়েছে কিনা একটু আমাকে জানাও সবাই, সবাই আমাকে জানাও যে সবার তোলা হয়েছে কিনা। সবার তোলা হয়েছে কিনা সবাই কনফার্ম করো।
তো একটিভ নেই কেউ তোমরা? হ্যাঁ, গুড। এতক্ষণ লাইক কমেন্ট করতে রে তোদের? এতক্ষণ ধরে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি কি এতক্ষণ ধরে কমেন্ট করলে আমি ক্লাস নিব কেমনে তোদের? ওকে, সেটা মিশিয়ে দেই। এখন আমরা সরাসরি মেতে যাব। তো ম্যাথ নং কত? ম্যাথ নং 43। ম্যাথটা কি বলছে? একটি হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস, একটি হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস কত? 40 সেন্টিমিটার ও লিভারেজ দেয়া আছে, লিভারেজ হচ্ছে 600 কেজি তার, 600 কেজি তার উত্তোলন করতে 0.5 কেজি লোড। দেখতে পাচ্ছ কি? 600 কেজি লোড উত্তোলন করবে বা তার উত্তোলন করবে। এখানে কি লিখে রে? তার। জাস্ট 0.5 কেজি লোডের দরকার হচ্ছে। লোড বা বল প্রয়োগ করতে হয়। তবে প্লাঞ্জারের ব্যাস কত? প্লাঞ্জারের ব্যাস কত? এটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, সো কি বলছে? একটা হাইড্রোলিক প্রেস আছে, সো একটা হাইড্রোলিক প্রেস আমরা অঙ্কন করি, মানে স্মল এ। তাহলে এটাতে যে ব্যাস পাবো সেই ব্যাসটা আমি ক্যাপিটাল ডি ধরি, আর এটাতে যে ব্যাস পাবো সেটাতে আমি কি করি? স্মল ডি ধরি। তো ক্যাপিটাল ডি দেয়া আছে কত? 40 সেন্টিমিটার। ওকে, দেন এরপরে দেখো লিভারেজ দেয়া আছে। আমি এখানে তথ্যগুলো লিখি আগে, ঠিক আছে? সলিউশনের ক্ষেত্রে এখানে যা যা পাইছি সবগুলো লিখে ফেলি। এখানে ক্যাপিটাল ডি হচ্ছে আমার কত? 40 সেন্টিমিটার। তার মানে কি র্যামের ক্ষেত্রে আমি কি পাইছি? ব্যাস পাইছি। এটা হচ্ছে র্যামের ক্ষেত্রে কি পাইছি? ব্যাস পাইছি। ব্যাস যদি পাই তাহলে আমি ক্ষেত্রফল পাবো না? হ্যাঁ ভাই পাবো। তাহলে কত? পাই ডি স্কোয়ার বাই 4। তার মানে কি পাই ডি এর মান কত? 40 স্কোয়ার বাই 4 কত হয় সেটা একটু আমাকে জানো, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এ পাইলাম। দেন এরপর কি দেওয়া আছে? লিভারেজ। তো লিভারেজ দেওয়া আছে মানে কত? লিভারেজ মানে হচ্ছে তোমার পি ইকুয়াল কত? 0.5 কেজি। আর উত্তোলন যেটা করা হয় সেটা কোথায়? এখানে। তাহলে উত্তোলন কি? ডাব্লিউ ইকুয়াল কত? 600 কেজি। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল কত ভাই? 600 কেজি। অ্যান্ড পি ইকুয়াল কত? এখানে আছে 0.5 কেজি। ওকে, 0.5 কেজি। দেন এরপর কি আছে? তবে প্ল্যাঞ্জারের ব্যাস কত? তাহলে এই প্ল্যাঞ্জার যেটা আছে, প্ল্যাঞ্জারের ব্যাস কত? তাহলে ডি কত? এটা কিন্তু প্ল্যাঞ্জার, ঠিক আছে? প্ল্যাঞ্জার। ওকে, তো এখন ডি কত এটা আমাকে বের করতে বলছে। সো যদি ডি বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? আগে এ লাগবে। এন্ড এ পাইলে আমি ডি ইজিলি পেয়ে যাব, ঠিক আছে? তার মানে ডি বের করতে বলছে। তা ডি বের করা মানে কি? এ বের করা। এ বের করতে পারলে আমাদের ডি বের হয়ে যাবে। তাহলে এখন আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করব, যে আমরা জানি যে পি বাই এ ইকুয়াল ডাব্লিউ বাই এ। এখন এখানে দেখো লিভারেজ দেওয়া আছে, কিন্তু যখনই লিভারেজ দেওয়া থাকবে এল বাই এগুলো এখানে আমি
এটাকে এপাশে পাঠাই দিই আর সবগুলোকে এপাশে পাঠাই দিই নাকি, না দরকার নেই, মানগুলো বসে দিই। পি এর মান কত আছে 0.5, এ এখানে রাখলাম। দেন এখানে কি আছে ডাব্লিউ, ডাব্লিউ কত আছে ভাই 600, অ্যান্ড এ কত, ক্যাপিটাল এর মান হচ্ছে কত, এখানে কত বের করছো দেখি, এর মান হচ্ছে 1256.64। ধন্যবাদ ফায়েজ, 1256.64, এখানে 1256.64 অ্যান্ড এখানে তোমার আসে 600। ওকে, দেন ইনটু এখানে কত আসে এল বাই এল মানে কত 1/10। ওকে, সো এখন জাস্ট আমার কি করতে হবে, এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমি এই 0.5টা এখানে আগে পার করে দিই, 1/, এর মানটা আগে বের করি। তাহলে এখানে 600 আছে, দেন উপরে যাচ্ছে 1 অ্যান্ড এটা নিচে কি উপরে গুণ আছে, এপাশে যাবে ভাগ, 0.5 ইন্টু 1256.64 ইন্টু নিচে 10। তাহলে আমার আসছে কত, যেটা আসবে ওইটা হচ্ছে 1/a। দেন তারপরে আমি জাস্ট ঘুরাই দিব, কত আসে, এটা কত আসে একটু আমাকে জানো। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে টোটালি কত আসে, অনেক 1256.64। ধন্যবাদ। এটা কত আসে ক্যালকুলেশন করো। কি রে, আমি 10 কেন দিছি এখানে, 1, এটা 1 কিন্তু, ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে। তাহলে নিচে যদি উপরে একটা শূন্য কাটি দিই তাহলে নিচে আসছে তোমার 5 এত। ওকে, কুইকলি করো। আজকেও রংপুরের রং মুছে দিছে। এর মান চাইছি ফায়েজ, আমি 1/, এর মান কত হয় সেইটা চাইছি তোমাদের কাছে, এর মান সরাসরি চাইনি আমি, 1/, এর মানটা বলো আমাকে। বিভিন্নজন বিভিন্নটা বলতেছে, আমি একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে যার সাথে মিলবে সেটাই সঠিক। হ্যাঁ, কি বলছে এখানে 6, ওয়েট সেকেন্ড, উপরে যাচ্ছে 600, নিচে আসতেছে কত আমার 0.5 ইন্টু 1256.64 ইন্টু 10 ইকুয়াল কত হয়, ডেসিমেলে যদি করি 0.095, 0.0954, এখানে আসে 0.0954। এখন কি আমার এর মান লাগবে, এর মান যদি বের করতে চাই এটা এখানে দেই আর এটাকে এপাশে পাঠিয়ে দিই, তাহলে আমাদের এখানে কিছু 1/0.0954 দিব। ঠিক আছে, এখন যেটা আসবে ওইটা হবে অ্যান্সার। তার মানে যেটা বের হয়েছে এখানে 1 ভাগ অ্যান্সার কত হয় 10.47, 10.47, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এত বর্গ মিটার না বর্গ সেন্টিমিটার হবে রে, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমার এর মান আসলো। এখন আমরা জানি কি, যে আমরা জানি যে এ ইকুয়াল হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4, এ ইকুয়াল পাই ডি স্কোয়ার বাই, তাহলে এর মান কত 10.74, সরি 47 ইকুয়াল কত হয় আমার এখানে পাই। ঠিক আছে, এখানে আমাদের পাই এখানে আসলো ডি স্কোয়ার বাই 4, তাহলে এখানে আমি ডি এর মান বের করব। তো ডি এর মান যদি বের করি তাহলে ভাই আসে কত, ডি স্কোয়ার ইকুয়াল এখানে আমি লিখতে পারি 4 ইন্টু 10.47 বাই পাই, অ্যান্ড ডি ইকুয়াল কত হবে আমার, ডি ইকুয়াল জাস্ট রুট ওভার 4 ইন্টু 10.47 বাই পাই। ঠিক আছে, ইকুয়াল কথা একটু দেখি, ইন্টু 4 ইকুয়াল এত ভাগ শিফট 7, তাহলে এত আসে রুট ওভার অ্যান্সার ইকুয়াল কত আসে 3.65
এইটা হচ্ছে আমার সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে কি রে? হ্যাঁ, 3.65 অ্যান্সার। সো সবাই ক্লিয়ার কি না এটা একটু আমাকে কনফার্ম করো। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা? দেন এরপরে আরেকটা ম্যাথ সেট আমি করাবো না, ঠিক আছে? এটা করাবো না তোমাদের আচ্ছা ঠিক আছে, ভাবছি যে পরেরটা করাবো না, বাট ম্যাথটাই ওরকম যে একটু করাই দিতে হবে হালকা। ঠিক আছে, একটু দেখাই দিই তাহলে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো আমি ম্যাথটা তুলি। হ্যাঁ, হচ্ছে কি, একটা হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস 47 নাম্বার পেপার। নয়তো এই ম্যাথের জন্য তোমরা আবার আমাকে, ঠিক আছে, বলবা যে ভাই এটা করাই দেন, এটা করাই দেন। ঠিক আছে, একটা হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস হচ্ছে কত? 10 সেন্টিমিটার, এবং প্লাঞ্জারের কত? ব্যাস 1.5 সেন্টিমিটার। যদি প্লাঞ্জারের উপর প্রযুক্ত বল, যদি প্লাঞ্জারের উপর প্রযুক্ত বল আমার কত হয়? 80 কেজি হয়। 80 কেজি হয়, তবে র্যামের ব্যাস দিয়ে কি, তবে র্যামের ব্যাস দিয়ে কি পরিমাণ ওজন উঠবে? কি পরিমাণ বোঝা উঠবে, নাকি ওজন উঠবে? কি পরিমাণ ওজন উঠবে? এরপর বলছে আবার, যদি প্লাঞ্জারের স্ট্রোক আমার কত? 20 সেন্টিমিটার হয়, এবং 20 সেন্টিমিটার হয়, এবং স্ট্রোকের সংখ্যা 350 হয়। তার মানে আমরা চলে গেলাম কোথায়, যে আমাদের স্ট্রাকচার মেকানিক্সের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তিতে চলে গেছে। ঠিক আছে, এবং স্ট্রোকের সংখ্যা কত বলছে? 350 হয়, তবে বোঝাটি কতটুকু উপরে উঠবে? কতটুকু উপরে উঠবে? যদি বোঝা উঠাতে 5 মিনিট সময় লাগে, তাহলে প্লাঞ্জার পরিচালনার জন্য
কত অশ্ব শক্তির প্রয়োজন হয়, কত, বিশাল কোশ্চেন রে, কত অশ্ব শক্তির দরকার, কত অশ্ব শক্তির দরকার বা প্রয়োজন হয়, সেম। ওকে ওকে, শেষ পর্যন্ত টিচারে পড়ে থাকে বাট স্টুডেন্ট থাকেন, ঠিক আছে? স্টুডেন্টের রেস্ট নিতে হয় বাট টিচারের রেস্ট নিতে হয় না, তাই না রে? আচ্ছা, তো প্রথমত আমরা এই অংশটা নিয়ে কাজ করব। কি বলছে, একটা হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্লাঞ্জারের ব্যাস হচ্ছে এত। সো আমি একটা হাইড্রোলিক প্রেস অঙ্কন করি। হ্যাঁ, এই জায়গায় আছে, এটা আছে মোটামুটি আমার এই জায়গা। ওকে, সো এখানে যেটা প্রয়োগ করা হয় পি, এটা হচ্ছে এ, এখানে আমি যেটা পাই সেটা হচ্ছে ডাব্লিউ অ্যান্ড ক্যাপিটাল এ। ওকে, সো এখানে আমার দেয়া আছে কি হাইড্রোলিক প্রেসের, আচ্ছা সলিউশন লিখি। সলিউশন, হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস দেওয়া আছে, র্যামের ব্যাস দেওয়া আছে মানে কি ক্যাপিটাল ডি দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। তাহলে আমার এ ইকুয়াল কত আসে, পাই ইন্টু 10 স্কোয়ার বাই 4। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় রে, পাই ইন্টু 10 স্কোয়ার বাই 4 কত হয়, দেয় নেই, তোমরা সলিউশন করে দাও। হ্যাঁ, দেন প্রশ্ন প্লেনজারের ব্যাস দেওয়া আছে এত, তাহলে স্মল ডি, তাহলে প্লেনজার মানে কি এইটা, এটার ব্যাস দেওয়া আছে স্মল ডি কত 1.5 সেন্টিমিটার। দেন এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল স্মল এ ইকুয়াল কত হবে, পাই ডি স্কোয়ার মানে কি 1.5 স্কোয়ার বাই 4 কত হয় সেটা আমাকে জানাও। হ্যাঁ, দেন যদি প্লেনজারের উপর প্রযুক্ত বল, প্লেনজারের উপর প্রযুক্ত বলটা আমাদের কত হয়, 80 কেজি হয়। তার মানে পি ইকুয়াল যদি আমার 80 কেজি হয়, তাহলে আমার বলছে যে তবে র্যামের ব্যাস দিয়ে কি পরিমাণ ওজন উঠবে, তার মানে এখানে কি পরিমাণ ওজন এখানে র্যাম দিয়ে উঠবে, তা ডাব্লিউ ইকুয়াল হোয়াট, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আমরা দেখো জানি সরাসরি কিন্তু জানি আমরা ইকুয়াল পি বাই এ ইকুয়াল, আমরা জানি যে পি বাই এ ইকুয়াল ডাব্লিউ বাই এ। এখন লিভারেজ লাগতেছে না, কারণ লিভারেজ যদি না থাকে তখন আমরা লিভারেজ গুণ করব না। তাহলে এখন এখানে আমাদের লাগবে কার মান, ডাব্লিউ এর মান। ডাব্লিউ এর মান যদি নেই তাহলে পি এর সাথে এটা জাস্ট এখানে ভাগ আছে, এর পাশে গুণ হয়ে যাচ্ছে। তাহলে পি এ বাই স্মল এ, পি এর মান কত ভাই, পি এর মান হচ্ছে এখানে 80 অ্যান্ড ক্যাপিটাল এর মান কত, আর করেন না। এইটাই তোমাদের শেষ, আর এই অধ্যায় কিছু নেই, এইটাই শেষ। ওকে, এর মান কত হয়, পাই ইন্টু 10 স্কোয়ার, পাই ইন্টু 10 স্কোয়ার ভাগ কত 4, কত হয় 78.53, এখানে এসে 78.53 অ্যান্ড স্মল এর মান কত আসে ভাই, এখানে উপরে আসে পাই ইন্টু কত আছে এখানে 1.5 স্কোয়ার আর নিচে আসতেছে এখানে তোর 4। তাহলে ক্যালকুলেশন করলে আসে আমাদের এখানে 1.76। তো এখন জাস্ট এখানে বসাই দেই, এখানে এর মান হচ্ছে 78.53 আর নিচে আসতেছে স্মল এ মানে হচ্ছে 1.76। ক্যালকুলেশন করলে এখানে আসে কত আমার 80 ইন্টু 78.53 ইকুয়াল এত, ভাগ কত আমার 1.76 ইকুয়াল কত আসে, ওই 80 ইন্টু কত আছে 78.53 ইকুয়াল এত, ভাগ কত আমার 1.76 ইকুয়াল এত। এটাকে যদি আমি করি তাহলে এখানে আসে আমার 33569.54, এটা হচ্ছে আমাদের এত কেজি আসে ডাব্লিউ এর মান। ওকে, প্রথমত ডাব্লিউ এর মান আমার এত আসে। ওকে, ফারদিন নুপুর ধন্যবাদ আপু। দেন প্রশ্ন অনেক ঠিক আছে 76.53, 76 না 78 রে, আমি আরেকবার তাহলে ক্যালকুলেশন করে দেখি, আমি আরেকবার ক্যালকুলেশন করি, ঠিক আছে। এখানে কত আছে পাই ইন্টু এখানে কত আছে 10 স্কোয়ার আর নিচে কত আসছে এখানে 4, 78.53 হবে, ঠিক আছে সজীব, সরি নিলয়। ওকে, এখানে তোমার 78 এত হবে। এখন এরপরে দেখো এই পর্যন্ত আমাদের কাজ শেষ, এটা আমাদের কাজ ডান। এরপর বলছে যদি প্লাঞ্জারের স্ট্রোক হয় 20 সেন্টিমিটার, প্লাঞ্জারের স্ট্রোক 20 সেন্টিমিটার হয় এবং স্ট্রোক সংখ্যা 350 হয়,
সো এখানে কি কি তথ্য দেওয়া আছে এটা একটু আমরা লিখি। এখানে কি বলছে, প্লাঞ্জারের স্ট্রোক যেটা আছে 20 সেন্টিমিটার, তো স্ট্রোকটাকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমার এল দ্বারা প্রকাশ করা হয়। এল কত আছে ভাই আমার 20 সেন্টিমিটার, তাই নয় কি রে? স্ট্রোক হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো 20 সেন্টিমিটার হচ্ছে আমাদের স্ট্রোক। ওকে, তো আমরা জানি কি স্ট্রোকটাকে সবসময় আমাদের মিটার নিয়ে আসতে হয়, স্ট্রোকটাকে সবসময় মিটার নিয়ে আসতে হয়, তাহলে কত হবে 0.2 মিটার। এরপরে কি আছে, স্ট্রোক সংখ্যা আছে কত রে ভাই 350, তাহলে স্ট্রোক সংখ্যাটাকে আমার এন দ্বারা প্রকাশ করা হয় যেটা হচ্ছে 350। এরপরে কি আছে বোঝাটি, তবে বোঝাটি কত উপরে উঠবে, তার মানে ব্যাপারটা কি যে আমি এখানে যে বল প্রয়োগ করছি এই বল প্রয়োগের পড়লে এখানে কিন্তু বোঝা চাপানো আছে, এই বোঝাটা নির্দিষ্ট একটা উচ্চতায় উঠবে, তার মানে এখানে কত উচ্চতায় আসবে, এই উচ্চতার মান কত এইটা আমাকে বের করতে বলছে। ওকে, প্রথমত এইটা আমাকে বের করতে বলছে এই অংশে, তার মানে এই অংশ পর্যন্ত কাজ হচ্ছে কি আমার এইটা। দেন আবার বলছে যদি বোঝা ওঠাতে 5 মিনিট সময় লাগে, বোঝা ওঠাতে কত মিনিট সময় লাগে 5 মিনিট, তার মানে সময় টি ইকুয়াল দেওয়া আছে আমার 5 মিনিট। আচ্ছা, এটার মান পরে বের করি আমরা, ঠিক আছে। আমরা এই পর্যন্ত আগে কাজ করি, কতটুকু উপরে আসবে সেটা আগে আমরা দেখি। ওকে, সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি যে এইখানে প্লাঞ্জারে যে পরিমাণ কাজ হবে, ঠিক আছে, যে পরিমাণ কাজ হবে এখানে ঠিক সেম পরিমাণ কাজ হবে কিনা, হ্যাঁ ভাই হবে। এখানে যে পরিমাণ কাজ এখানে আমাদের কি ঠিক সেম পরিমাণ কাজ আমাদের কি ধরতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, এই জায়গায় এই বিষয়টা মনে রাখবা যে এখানে আমরা কি করব, এখন প্লাঞ্জারের যে কাজ এবং র্যামের যে কাজ সেটা পরস্পর সমান ধরবো। প্লাঞ্জারের কাজ ইকুয়াল র্যামের কাজ। তো প্লাঞ্জারের কাজটা কি আছে রে ভাই, প্লাঞ্জারের কাজটাকে আমার ধরা হয় PLN, তাই না রে, PLN, হ্যাঁ। অ্যান্ড র্যামের কাজটাকে কি ধরা হয়, এখানে এই যে বল, ঠিক আছে, এই বলের কারণে কতটুকু উচ্চতা গেছে, এমন করে এটা উপরে কিন্তু এরকম উঠে যাবে, তো এই বলের কারণে এটা কি হলো আমার এত উচ্চতা উঠছে। আমরা জানি কি বল গুণন সরণ হচ্ছে আমার কাজ ইকুয়াল বল গুণন সরণ, তো বল কত W, সরণ কত H দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন এখানে আমার পি এর মান জানি, এল এর মান জানি। পি এর মান কত পাইছি, কত দেয়া ছিল 80, এল এর মান জানি, এন এর মান দেয়া আছে, তো বসাই দিই 80, এল এর মান হচ্ছে 0.2 অ্যান্ড এন এর মান কত 350 অ্যান্ড ডাব্লিউ এর মান এখানে কত আছে জানো, কত পাইছি 3559.74 অ্যান্ড এইচ এর মান তাহলে পেয়ে যাবো। এটা জাস্ট বসে দিলাম, ঠিক আছে, 74 না 54। তাহলে এখন এখান থেকে আমি এইচ এর মান ইজিলি পেয়ে যাব, ক্যালকুলেশন করলে ইজিলি এইচ এর মান পাবো। অ্যান্ড এইচ এর মানটা আসবে আমার এখানে কত, আচ্ছা দেখি এইচ এর মান কত, 1.57। এখানে এইচ এর মান আসে আমার 1.57, ঠিক আছে, 1.57 মিটার। এটা আসলো আমার এইচ এর মানটা। ওকে, এইচ এর মান চলে আসলো। এখন এরপরে বলছে কি, এই পর্যন্ত আমাদের ডান হয়ে গেল। এখন বলছে যদি বোঝা ওঠাতে আমার 5 মিনিট, এই বোঝাটা এই পর্যন্ত ওঠাতে আমার 5 মিনিট সময় লাগে, তাহলে বলছে যে প্লাঞ্জার পরিচালনার জন্য, তার মানে এই প্লাঞ্জারটা পরিচালনার জন্য অশ্বশক্তির দরকার, কত অশ্বশক্তির দরকার। ওকে, সো তাহলে আমরা জানি কি, এখন এরপরে আমরা জানি যে অশ্বশক্তি ইকুয়াল, ঠিক আছে, অশ্বশক্তি ইকুয়াল হচ্ছে ওমেগা H/75T। এখন ওমেগার মান কত ভাই, ওমেগার মান হচ্ছে ভাই আমার 1 হবে নাকি কত ধরবো, দেখো একটু একগুলো দেখে লক্ষ্য করতে হবে। এখানে আছে কেজি, এখানে আছে মিটার, এখানে আছে কি ভাই কেজি, আচ্ছা ও হো সরি, এখানে আমি ওমেগা ধরতেছি। তোমার একটু আগে যে আমরা কাজটা করলাম, তার মানে টাইপ 2 এর ম্যাথের জিনিসটা আমি এখানে টানে নিয়ে আসছি। তো WH/T, ডাব্লিউ এর মান কত 3569.54, 6569 না 59, হ্যাঁ 69.54 ইন্টু এইচ তে উচ্চতা, কত উচ্চতা এখানে পাইছি আমি 1.57, এটা স্মল এইচ দিই, নয়তো তোমরা আবার ভুল করবা। 75
অ্যান্ড টি এর মান কত আছে, টি মান হচ্ছে কিন্তু সময়, সময় কত দেয়া আছে এখানে 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট মানে কত 600 সেকেন্ড, 5 মিনিট মানে 600 সেকেন্ড। তো ক্যালকুলেশন করলে যেটা আসবে ভাই ওইটা হচ্ছে অ্যান্সার এখানে, ঠিক আছে। ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটা তোমার অ্যান্সার। ওকে, সো তাহলে এতটুকুই। সো একটু সবাই দেখো অ্যান্ড হয়েছে কিনা আমাকে জানাও, হ্যাঁ। আর অবশ্যই শেষের এই ম্যাথটা আবার একবার দেখবা, আবার একবার ভিডিওটা দেখবা। সবার কমপ্লিট কিনা একটু আমাকে জানাও, কভার হয়েছে কিনা জানাও। ক্লিয়ার সবার? ওকে, 300 সেকেন্ড, হ্যাঁ খুবই হার্ড এই ম্যাথটা। এই হার্ড কেন লাগলো, এই কারণটা হচ্ছে এই জায়গাটা, তোমাদের এই জায়গাটাকে তুমি হার্ড বলতেছো, ঠিক আছে। সো এই জন্য এই জায়গাটা একটু মনে রাখবা যে এখানকার প্ল্যানজারের কাজ এবং এখানকার কি র্যামের কাজ সমান। তো প্ল্যানজারের কাজের ক্ষেত্রে তোমার কি হবে, যান্ত্রিক শক্তি কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো যান্ত্রিক শক্তির ক্ষেত্রে মূলত কাজের সূত্রটা কি আছে, PLN, এখানে PLN, তার মানে ওখানে তোমার ওই যে স্ট্রক, তার মেশিন ব্যবহার করে। তো মেশিনের ক্ষেত্রে কি ওই স্ট্রক, তারপরে স্ট্রক সংখ্যা, ঠিক আছে, এগুলোই কিন্তু আসে। ওকে, সো ওই স্ট্রকের হিসেবগুলো মিলে আমার প্ল্যান আসে, PLN আসে, ঠিক আছে। অ্যান্ড এখানে কি আসে, র্যামের কাজ। তো এখানে তো আর ওই মেশিনটা এখানে কাজ করতেছে না, এখানে কি মেশিনের প্রভাবে কাজ হচ্ছে, ঠিক আছে। সো এখানে বল কত কাজ করতেছে, W, অ্যান্ড ঠিক আছে, হ্যাঁ 300 সেকেন্ড, আমি 600 লিখছি। ওকে ওকে, তাহলে এতটুকুই আজকের জন্য। ওকে, সো তোমাদের প্রথম অধ্যায় মোটামুটি শেষ। তো এখন তোমাদের কাজ থাকবে প্রত্যেকটা এখানকার বোর্ডে আসা প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করো। ওকে, অ্যান্ড দেখবা যে মাঝে মাঝে ছোটোখাটো